जी भैया। जी भैया। পারফেক্ট। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে আমি আপনাকে একটা কো-হোস্ট মেক করি। সো কারণে ব্রেক হলে যেন আপনি কন্টিনিউ করতে পারেন। শিওর থিং স্যার। আপনি যখন বলবেন উই ক্যান স্টার্ট। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, একটা রিকোয়েস্ট ছিল। বলেন ফারিহা। স্যার অনেকের বাসায় এখন কারেন্ট নেই, বিশেষ করে হল পাড়াতেও নাকি কারেন্ট নেই। তো এখন হচ্ছে মানে অ্যাটেন্ড করতে অনেক প্রবলেম হচ্ছে সেমিনারটা। এখন যদি মানে রেকর্ড করা যেত ভালো হতো স্যার। আমরা রেকর্ড করবো। আমি তো হলে আছি, আমি তো হল পাড়ায় আছি, বাট কারেন্ট তো আছে। স্যার আমাকে একটু আগে 11টায় ফোন দিয়ে বলেছিল, এখন আছে কিনা জানি না। না, কারেন্ট যায় না, আমি হলে আছি। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, রেকর্ড আমরা করবো, ওটা সমস্যা নাই। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শমিক আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে নেবেন শুরুতে, দেন আমরা ওকে, ফর্মাল কথা বলবো। গিভ মি আ সেকেন্ড স্যার, আমি করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, কনফার্ম। পারফেক্ট। আমি আরেকবার বের হয়ে জয়েন করতেছি। সামথিং ইজ গোয়িং রং। আমি এক্সেলে মুভ করতে। শিওর। আই এম ব্যাক স্যার, উই ক্যান স্টার্ট। ওকে, সো সবাইকে গুড মর্নিং এন্ড ওয়েলকাম। আমাদের আজকের গেস্ট ফ্যাকাল্টি সৌমিক শাহরিয়ার। সৌমিক শাহরিয়ার আমাদের প্রাউড অ্যালামনি ফ্রম 21st ব্যাচ। সো আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশন কোর্সটা প্রথম নিয়েছিলাম, সেটা হচ্ছে 21st ব্যাচ, সেটা সৌমিকদের ব্যাচে। So Shomik, right now he has a 5 years full-time working experience leading the finance division of the largest edtech platform in Bangladesh, the 10 Minute School. তো আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশন আমাদের যে প্রাইমারি ফোকাস থাকে সেটা হচ্ছে পাবলিকলি লিস্টেড কোম্পানিজ এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কিভাবে করব এন্ড ভ্যালুয়েশন কিভাবে করব সেটার একটা গাইডেন্স আমরা পাওয়ার চেষ্টা করি এই কোর্স থেকে। বাট সৌমিক যেই ফিল্ডে আছে বা যে কাজটা পার্টিকুলারলি করছে সেটা হচ্ছে একটা স্টার্ট আপ কোম্পানি বা পার্টিকুলারলি আমরা যদি ব্রডলি বলি যে প্রাইভেট কোম্পানির ভ্যালুয়েশন প্লাস ফান্ড রেজিং এ কাজগুলো অনেকটা কমপ্লিকেটেড। আপনারা হয়তো পাবলিকলি লিস্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশন করতে গিয়ে বুঝতে পারছেন যে এটা পাবলিকলি অনেক ডেটা দেওয়ার পরেও কতটুকু কমপ্লিকেশনস আছে। সো যেখানে এই কোম্পানিগুলোর হার্ড কোর ডেটা আমরা পাই না বা পেতে পারি না, তখন আমি কিভাবে আমার ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা যারা আমাকে ফাইন্যান্সিং করবে তাদেরকে আমরা কিভাবে কনভিন্স করব, বেশ কমপ্লিকেটেড। সো এই কাজটাই সৌমিক করে যাচ্ছে।
সো কারেন্টলি শ্রমিকের যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আপনারা হয়তো নিউজ পেপারে দেখেছেন বেশ কয়েকটা কাভারেজ অ্যাবাউট দ্য 10 মিনিট স্কুল। সো তারা ইন টোটাল $9 মিলিয়ন ফাইন্যান্স রিসিভ করেছে ফ্রম ডিফারেন্ট ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তার মধ্যে ওয়েল রিকগনাইজড হচ্ছে সেকুয়া ক্যাপিটাল, কনজাংশন ক্যাপিটাল এবং বাংলাদেশে একটা আছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। সো শ্রমিকের লং টার্ম প্ল্যান হচ্ছে হি ওয়ান্টস টু বিকাম আ ভেঞ্চার ক্যাপিটালিস্ট ইন লং রান। সো আমরা শ্রমিক শাহরিয়ারকে গত সেশন থেকে ইনভাইট করছি টু কাভার দ্য প্রাইভেট কোম্পানি ভ্যালুয়েশন পার্টিকুলারলি, বাট আমরা ওটা একটা ডিটেইল একটু ব্রডার টপিক, আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি স্টার্টআপ কোম্পানির অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশনের উপর। সো আমরা 26th ব্যাচে এটা প্রথম অফার করেছি, এন্ড 26th ব্যাচে আমরা কোর্সের শুরুতে বলেছিলাম যে আমরা এরকম একটা সেশন কোর্সে ক্লোজিং এ করব। সো সেই সেশনটাই আমরা আজকে করছি। আমাদের ইন পার্সন করার কথা ছিল, আনফরচুনেটলি ওয়েদার ফোরকাস্ট এন্ড আদার থিংস এর কারণে আমরা এটাকে অনলাইনে শিফট করেছি। বাট আমরা চাইবো যে অনলাইনে যে সেশনটা হবে সেটা যেন ইন পার্সন ইভেন্টের মতো লাইভ থাকুক। বাট যেহেতু এখানে কিছু টেকনিক্যাল ডিসরাপশনের পসিবিলিটিস থাকে, সো আমরা রিকোয়েস্ট করবো আপনার যখন কোশ্চেন্স থাকবে, সো কোশ্চেন্স গুলো বেটার হয় আপনি একটা নোটবুকে মেনশন করে রাখবেন। সো শ্রমিক যখন আপনাদেরকে ইনভাইট করবে কোশ্চেন মেনশন করার জন্য, অথবা এন্ড অফ দ্য সেশন আমাদের একটা সময় থাকবে কোশ্চেন আনসার রেসপন্ড করার জন্য, সেই সময়টাতে করবেন। আদারওয়াইজ আপনার মাইক্রোফোনটা মিউট রাখার চেষ্টা করবেন যতটুকু ম্যাক্সিমাম পসিবল, আনলেস ইউ হ্যাভ এনিথিং ইমিডিয়েট টু রেসপন্ড। এটা আমরা খেয়াল রাখবো। সো শ্রমিক উইদিন ভেরি ফিউ সেকেন্ডস হচ্ছে সেশনটা শুরু করবে, মেইন সেশন। বাট আমি শ্রমিক শাহরিয়ারকে ওয়েলকাম করছি। একটু রিকোয়েস্ট করব যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশন থ্রু আউট ইউর 5 years জার্নি ইজ ইন ফাইন্যান্স ডিভিশন, এই কোর্সটা আপনাকে কতটুকু হেল্প করেছে, এবং আপনার যারা জুনিয়র্স আছে তাদের জন্য এই কোর্স থেকে কি কি টেক অ্যাওয়ে করার আছে সেটা একটু যদি কয়েক মিনিটের জন্য বলতেন, দেন আপনার সেশনটা শুরু করতেন। সো ওয়েলকাম শ্রমিক শাহরিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সৌমিক, অ্যাজ স্যার বললেন আমি 21st ব্যাচে ছিলাম। আমি বিফোর স্টার্ট দ্য প্রেজেন্টেশন আমাদের যে টপিকটা, আমি যদি আমাদের এফএসএভি যে কোর্সটা এটা নিয়ে বলি, এফএসএভিটা এখন মনে হয় স্যার 3rd ইয়ারে পড়ানো হয়, রাইট? আমরা তো 4th ইয়ারে পড়তাম। জি জি, এখন 3rd ইয়ার 2nd সেমিস্টারে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড ভ্যালুয়েশনের সবচেয়ে কি এরিয়া আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ি, আমাদের একটা অপরচুনিটি আছে, আমরা অনেক কিছু শেখার সুযোগ পাই, রাইট? আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট শিখতেছি, আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট শিখতেছি, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস শিখতেছি, আবার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশনও শিখতেছি। এই স্পেসিফিক কোর্সটায় আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি না, আমার ফ্রেন্ডরা সবাই যারা ডিফারেন্ট এরিয়াতে, কেউ ক্যাপিটাল মার্কেটে কাজ করতেছে, কেউ ব্যাংকে কাজ করতেছে, কেউ হয়তো এমএনসি কর্পোরেট ফাইন্যান্সে কাজ করতেছে, দেয়ার ইজ আ ওয়ান কমন গ্রাউন্ড, সেটা হচ্ছে যে এমন কোনো বিজনেস নাই যেটা ফাইন্যান্স স্টেটমেন্ট নাই, রাইট? এবং আমরা যদি টেবিলের এই সাইডে, যেটা বলতে চাচ্ছি যে বিজনেসের সাইডে কিংবা আদার সাইডে কাজ করি, ইনভেস্টর সাইডে, বোথ এরিয়াতে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালুয়েশনের কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন পাবলিক লিমিটেড কোম্পানিতে কাজ করি, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর আমরা যে স্টার্টআপে কাজ করি, আমি বলবো টু এন এক্সটেন্ট ইটস মোর ইম্পর্টেন্ট, কারণ আমরা পাবলিক লিমিটেড কোম্পানিতে মার্কেট গেটস টু ডিসাইড আওয়ার ভ্যালুয়েশন, রাইট? প্রাইভেট লিমিটেড কোম্পানি বা স্টার্টআপস এই সুযোগটা আমাদের নাই। উই হ্যাভ টু বিল্ড ইট ফ্রম স্ক্র্যাচ। আর আমাদের এফএসএভি গেভ আস দ্যাট অপরচুনিটি টু লার্ন ফ্রম স্ক্র্যাচ, যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দিকে তাকায়, হাউ উই ক্যান অ্যানালাইজ হাউ ক্যান উই বিল্ড আ মডেল দ্যাট সেইজ বিজনেসটার ভ্যালু কি হওয়া উচিত। এন্ড আমি যদি আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, উই হ্যাভ বিন রেইজিং আ 10-minute স্কুল ফ্রম 2021. So in every fundraising round, first conversation starts যে what is the value of your business? তোমাকে যে আমি টাকা দিব, কোন ভ্যালুর এগেইনস্টে দিব? এন্ড আমি তো আকাশ পাতার একটা ভ্যালু বলতে পারি না, আই হ্যাভ টু জাস্টিফাই। এন্ড দ্য ফান্ডামেন্টাল লার্নিংস দ্যাট কামস ফ্রম, যেখান থেকে আমরা জিনিসগুলো বিল্ড করি উইথ মাই টিম, সেটা হচ্ছে দিস এফএসএভি। সো ইট হ্যাজ আ ভেরি স্ট্রং কোরিলেশন উইথ দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমাদের কাছে মাঝে মধ্যে মনে হইতে পারে যে টেক্সট বুক আর রিয়েল লাইফের মধ্যে there is a massive gap, which is not the case for this specific course, and that I can assure you. Moving on, sir, তাহলে with your permission, should I start the Yeah, please start, please.
ওকে। আর আমি হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না। আমি হচ্ছে এটা শেয়ার করে স্লাইড শেয়ার করতেছি। যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে আনমিউট করে ইন্টারাপ্ট করলে হবে। কোনো সমস্যা নেই। আর আজকের টপিকটা হচ্ছে স্টার্টআপ ভ্যালুয়েশন অ্যান্ড ফান্ডরেজিং। আমরা মোস্টলি আর্লি স্টেজ স্টার্টআপস নিয়ে কথা বলবো। আমাকে কেউ একটু বলতে পারবেন যে আপনারা কি ডিসিএফ আর মাল্টিপল বেস ভ্যালুয়েশন নিয়ে কি অলরেডি পড়ালেখা করেছেন? তাহলে ওই টপিকটা আমি বেশি কথাবার্তা বলবো না আরকি। ইয়েস ভাইয়া। ওকে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। করেছি। গট ইট। সো তাহলে আজকের উম, আচ্ছা, তাহলে আজকে আমাদের যে গোলটা সেটা হচ্ছে আই উইল ট্রাই টু টিচ ইউ যে খুব বেশি কমপ্লিকেটেড জিনিসগুলোতে যাব না। আমার আজকের গোলটা হচ্ছে টু ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট ইনসাইড ইউ, যাতে তোমরা ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে যদি কেউ ক্যারিয়ার বিল্ড করতে চাও, স্টার্টআপে ক্যারিয়ার বিল্ড করতে চাও, ওই জায়গাটায় তোমরা যেন কোন রিসোর্স গুলা পড়তে হবে, কোন জায়গায় গেলে ইউ ক্যান লার্ন মোর, ওই ব্যাপারগুলো আমি মোস্টলি কভার করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কি যেসব লার্নিং গুলো ফান্ডামেন্টালস, যে একটা স্টার্টআপে জব করতে গেলে, ফাইন্যান্সে যদি ক্যারিয়ার বিল্ড করতে চাও, ভ্যালুয়েশন করার সময় হোয়াট আর দ্য থিংস উই নিড টু কভার, ওটা নিয়ে আমি একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং দিব। অ্যান্ড আই হ্যাভ ব্রট আ কেস স্টাডি, সো দ্যাট তোমাদের আমি কেসটা ক্র্যাক করে দেখাইতে পারি যে একটা কোম্পানি কিভাবে ভ্যালুয়েশন করে থাকে, বোথ ডিসিএফ অ্যান্ড মাল্টিপল বেসড অ্যান্ড আদার ভ্যালুয়েশন টুলস। সো লেট মি স্টার্ট। দিস ইজ দ্য টপিকস উইল বি কভারিং টুডে। আমার স্লাইড কি মুভ করতেছে? না করলে আমাকে একটু জানো, হ্যাঁ? করতেছে ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ম্যাম। First topic we'll be covering what is a startup, then popular fundraising instruments, then fundraising এর যে জার্নিটা এটা নিয়ে we'll be talking, then আমাদের যে ভ্যালুয়েশন আমরা মুভ করবো। First we'll be covering the fundraising part of it, then we'll be moving to the valuation part of it. So early stage and growth stage startup গুলাতে কি কাইন্ড অফ ভ্যালুয়েশন মেথডস ইউজ করা হয় ওটা আমি কেস স্টাডি থ্রু দেখাই দিব, সো দ্যাট তোমরা জাস্ট টেক্সট বুক নলেজটাই না পাও, অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথটা ওয়ার্কস ওই আন্ডারস্ট্যান্ডিংটাও পাও। সো হোয়াট ইজ আ স্টার্টআপ? Startup is basically a business with scalable solution that is designed to grow fast. And after the presentation, আমি স্লাইডটা শেয়ার করে দিব so that তোমরা এটা পরে পড়তে পারো। So it's a business with scalable solution that is designed to grow fast. So এখানে দুইটা কি পয়েন্ট আছে আমাদের এই জায়গাটায়। একটা হচ্ছে ইট ইজ এক্সপেকটেশন যে এটা ফাস্ট গ্রো করবে ব্যবসাটা, অ্যান্ড দ্য সলিউশন, যে এই সলিউশনটা মার্কেটে প্রোভাইড করা হচ্ছে, দ্যাট হ্যাজ টু বি স্কেলেবল। অ্যান্ড হোয়াট ইজ স্কেলেবল? স্কেলেবল হচ্ছে এনিথিং দ্যাট ক্যান বি বিল্ড ওয়ান্স and be delivered to a lot of people without much effort. For example, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি আমার কোম্পানির এক্সাম্পল দিই, 10 মিনিট স্কুল। We built one course, একবারই আমরা বিল্ড করি, but at the very same time we can sell the same thing to 10,000 people, 1 million people, যত মানুষের কাছে যাওয়া যায়। So it is designed, the product is designed in a manner that can be reached to a lot of people to a great extent without much tweaking on this matter. And একটা সাকসেসফুল স্টার্টআপের গ্রোথ বেসিক্যালি লার্জলি তিনটা ফেজ থাকে। একটা হচ্ছে প্রি প্রোডাক্ট মার্কেট ফিট পিরিয়ড, যেখানে স্লো আর নো গ্রোথ, দেন দেয়ার ইজ আ প্রোডাক্ট মার্কেট ফিট অ্যাচিভমেন্ট, দেন দেয়ার ইজ আ র্যাপিড গ্রোথ স্টার্ট হয়, দেন ইভেন্চুয়ালি একটা সাকসেসফুল স্টার্টআপ তো গ্রোজ ইনটু আ বিগ কোম্পানি, রাইট? দেন দ্য গ্রোথ উইল স্লো ডাউন, মেইনলি দুইটা রিজনে। একটা হচ্ছে ইন্টারনাল লিমিট, আর একটা হচ্ছে মার্কেটের লিমিট। আইদার হচ্ছে আমি যখন বড় হয়ে গেছি তখন আমার একটা টাইমে গিয়ে আর সার্ভ করার ক্যাপাসিটি নাই, অথবা আমি যে মার্কেটটাকে সার্ভ করার জন্য ব্যবসাটা স্টার্ট করেছিলাম, আই হ্যাভ এক্সস্টেড দ্যাট মার্কেট। ফর এক্সাম্পল, একটা প্রোডাক্ট যেটা ফুললি মানে ডিজাইন ফর দ্য পিপল অফ 21st ব্যাচ 27 ব্যাচ ফাইন্যান্সার, আমি যদি সবাইকে সার্ভ করে ফেলি বা মেজরিটি সার্ভ করে ফেলি, মাই গ্রোথ উইল স্লো ডাউন ইভেন্চুয়ালি, রাইট? সো এখানে একটা কি পয়েন্ট আছে, দ্যাট ইজ প্রোডাক্ট মার্কেট ফিট। হোয়াট ইজ দ্যাট? যে কোনো স্টার্টআপের জার্নিতে বলা হয় দিস ইজ দ্য মোস্ট ডিফাইনিং পিরিয়ড, যে একটা স্টার্টআপ সাকসেসফুল হবে কি হবে না। প্রোডাক্ট মার্কেট ফিট হচ্ছে, প্রোডাক্ট ইজ সামথিং আই এম বিল্ডিং, রাইট? অ্যান্ড আই এম বিল্ডিং সামথিং, দ্য প্রোডাক্ট, ফর আ মার্কেট। সো আমি জানি না যে আমি যে প্রোডাক্টটা বিল্ড করতেছি ওইটা মার্কেট অ্যাকসেপ্ট করবে কি না। ফর এক্সাম্পল, আই ক্যান ডিজাইন আ স্টাডি ম্যাটেরিয়াল ফর 27 ব্যাচ, রাইট? বাট আই ডোন্ট, আমার ম্যাটেরিয়ালটা যে ডিজাইন করা হলো ওইটা হচ্ছে আমার প্রোডাক্ট, আর 27 ব্যাচের পিপল, দ্য হোল ব্যাচ ইজ দ্য মার্কেট। সো আই ডোন্ট নো যে আমাকে আমার প্রোডাক্টটা মার্কেট অ্যাকসেপ্ট করবে কি না, মার্কেটের ডিমান্ডটা ফুলফিল হচ্ছে নাকি। দ্য মোমেন্ট মার্কেট শোজ আ সিগনাল যে না, ইয়োর প্রোডাক্ট ইজ অ্যাকসেপ্টেড, market will start buying it, right? Because people want to solve their problem. So that signal is called product market fit.
there are a lot of startups, বলা হয় প্রায় 99% startups don't get product market fit and die. So product market fit is the most defining period or the incident for a startup's journey. So এই তিনটা জিনিস মিলে they produce an S curve. So this define যে exactly ব্যবসাটা কখন গ্রো করে, কখন ম্যাচুরিটি স্টেজে and কখন ডিক্লাইন করে। এখন আমরা স্কার্ভে মুভ করব। এর আগে লেট মি শেয়ার সাম প্রমিনেন্ট বাংলাদেশ স্টার্টআপস। তোমরা কি বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে আপডেটেড নাকি আমি ঠিক জানি না, বিকজ আমি থার্ড ইয়ার খুব বেশি আপডেটেড ছিলাম না। সো দেয়ার আর সাম স্টার্টআপস যেমন শপআপ। শপআপ ইজ নট অনলি বাংলাদেশের লার্জেস্ট স্টার্টআপ, ওরা হচ্ছে পুরা সাউথ এশিয়ার লার্জেস্ট B2B ফুল স্ট্যাক প্ল্যাটফর্ম। কেউ যদি B2B বিজনেস স্টার্ট করতে চায় বাংলাদেশে গুডস ড্রিভেন, শপআপ প্রোভাইডস এভরি কাইন্ড অফ সার্ভিসেস যেটা দিয়ে একজন মানুষ শূন্য থেকে এন্টারপ্রেনারশিপ সার্ভিসটা স্টার্ট করতে পারে B2B-তে। 10 Minute School is a edtech platform. iFarmer is one of the most popular impact funds in startups in Asia. ওরা হচ্ছে এগ্রিটেক ফার্মস। দেন পাঠাও, আই এম প্রিটি শিওর পাঠাও নিয়ে আমরা মোটামুটি সবাই জানি। ইটস আ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে স্টার্ট করার পরেও দে আর স্লোলি বিকামিং আ লাইফস্টাইলের সবকিছু যাকে আছে পাঠাও, পে, ফুডস, কুরিয়ার সবকিছু নিয়ে আসার চেষ্টা করতেছে। দেন চালডাল.com, it's a grocery e-commerce, right? Then Sajgoj. Sajgoj is one of the most underrated startups in Bangladesh, but in this ecosystem, it's very popular because it has one of the strongest P&Ls and cash flow statement in whole Bangladesh startup ecosystem. It's a beauty e-commerce. যারা আমরা বিউটি প্রোডাক্ট কিনে থাকি তারা হয়তো অনলাইনে যদি কিনি, Sajgoj is one of the most popular choices. Now let me move on to the S curve of growth. It's a very important curve to understand যে একটা স্টার্টআপ বা একটা যে কোনো বিজনেসের জার্নিটা কিভাবে যায়। ইন দ্য আর্লি ফেজ, একটু আগে যেটা বলতেছিলাম যে প্রোডাক্ট মার্কেট ফিটটা হয় নাই, দ্য গ্রোথ ইজ স্লো অর নো গ্রোথ, খুবই স্লোলি একটা ব্যবসা আগাচ্ছে। দেন আর্লি ফেজের একদম শুরু লাস্টে এন্ডে গিয়ে ইট ফাইন্ডস দ্য প্রোডাক্ট মার্কেট ফিট। দেন ইট স্টার্ট দ্য গ্রোথ ফেজ। গ্রোথ ফেজে কি হয়, একটা স্টার্টআপ বিল্ডস ইটস গ্রোথ ইঞ্জিন। গ্রোথ ইঞ্জিন কি হয় যে তারা ক্যাপিটাল রেজ করে, ওরা মার্কেটিং ইনভেস্ট করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইনভেস্ট করে, প্রোডাকশন ইনভেস্ট করে। দেন ওরা ওদের যে ইউজার রিটেনশন ওই জিনিসটা ইনক্রিজ করা শুরু করে। হোয়াট ইজ রিটেনশন? আমরা অনেকেই দেখি যে চা খাই, সেম ব্র্যান্ডের চাই আমরা সবসময় কিনে থাকি ইফ উই আর ফ্যান অফ দ্যাট প্রোডাক্ট। সাবান, শ্যাম্পু ইউজ করি সেম ব্র্যান্ডেরই। সো এই যে একটা জিনিস আমরা বারবার কিনতে থাকি, দ্যাট ইজ কল্ড রিটেনশন। উই আর রিটেইনড কাস্টমার্স। সো একটা ভালো প্রোডাক্ট হ্যাজ ভেরি হাই রিটেনশন রেট। আমরা যদি লাক্স সাবান পছন্দ করি তাহলেই তো আবার কিনবো। So if you continuously keep buying Lux Saban, that shows it has a very strong retention rate, which is a good sign for a growth of a startup or a business. Then growth থেকে it goes to hyper growth, যেখানে business-এর growth 2x, 3x হওয়া শুরু করে, and the money that business generates goes wholly to reinvestment. কারণ early stage startup-এ কখনো dividend দেওয়া হয় না, even if it makes profit. কারণ the growth opportunity is so high, businesses can retain the money and keep investing in the growth. Then slowly it becomes আমাদের mature stage company and slowly মানে decays over time, right? এখন আমরা একটু ডিসকাশন করব। আমরা কি স্টার্টআপ জিনিসটা কি বুঝতে পেরেছি বা এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আই এম মুভিং অন টু দ্য ফান্ড রেজিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হু আর দ্য পিপল যারা স্টার্টআপে ইনভেস্ট করে থাকে, যারাই মেইনলি ভ্যালুয়েশন গেমটা নিয়ে কাজ করে। সো বাংলাদেশে আমরা যে ফান্ড রেজ করে থাকি, দেয়ার আর মোস্টলি 4টা ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো নিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ফান্ড রেজিং হয়ে থাকে। একটা হচ্ছে ইকুইটি। আমি কনফিডেন্ট যে আপনারা অলরেডি ইকুইটি কিটা জানেন, যে রিপ্রেজেন্টস অ্যান ওনারশিপ স্টেক ইন দ্য কোম্পানি, রাইট? আমি তোমার কোম্পানির 10টা শেয়ার কিনলাম, এর বদলে 100 টাকা দিলাম। দিস ইজ দ্য ইকুইটি। ডেট, লোন নেয়া, বেসিক্যালি মানি বড় করতেছি উইথ এ ফর অ্যান এগ্রিমেন্ট, যেটা আমি প্রি ডিসাইডেড কন্ডিশন, ইন্টারেস্ট অ্যান্ড আদার প্রোটেক্টিভ কভেনেন্টসে রেজ করে থাকি। দেন দেয়ার ইজ আ নিউ কনসেপ্ট কল্ড সেফ নোট। এখন সেফ নোট জিনিসটা কি? ইটস নট অ্যান ইকুইটি, ইটস নট আ ডেট। তাহলে এখন এটা কি? সেফ নোটের SAFE মানে হচ্ছে সিম্পল এগ্রিমেন্ট ফর ফিউচার ইকুইটি। ইটস আ লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট, মানে যারা এই এগ্রিমেন্টটা ঢুকবে তারা লিগালি এনফোর্স করতে পারবে এটাকে। এইটা দিয়ে ফিউচারে ইউ ক্যান রেইজ ফান্ড অ্যান্ড ফিউচারে ইকুইটি ইস্যু করতে পারবা। ফর এক্সাম্পল, আমি একটা ইনভেস্টর, সাপোজ স্যার একজন এন্টারপ্রেনার। সো আমরা যখন ডিসকাস করতেছি, উই ডোন্ট এগ্রি অন আ ভ্যালুয়েশন, কিন্তু I want to invest in his business, he wants to raise the capital. তখন আমরা সেফ নোটে একটা এগ্রিমেন্টে যাই যে আজকে আমি 1000 টাকা দিব,
এইটার ভ্যালুয়েশন ডিসাইড হবে নেক্সট ইকুইটি ফাইন্যান্সিং রাউন্ডে। নেক্সট ইকুইটি ফাইন্যান্সিং রাউন্ডে যত ভ্যালুয়েশন হবে ওইটার এগেনস্টে আমাকে ইকুইটি ইস্যু করা হবে 1 বছর 2 বছর পরে। সো দ্যাট ইজ কল্ড সিম্পল এগ্রিমেন্ট ফর ফিউচার ইকুইটি। Then there's a thing called convertible note. It's a debt instrument, but it has provision to convert it into equity later. It gives investors a right যে ব্যবসা যদি ভালো করতে থাকে investor has an option, but it's not an obligation. Who are the people that mostly invest in startups? Angel investors, angel groups, incubators, VC firms, private equity, family office. Angel investors are basically high net worth people who have a lot of money and high risk tolerance আছে। তারা চায় যে আচ্ছা দে ওয়ান্ট টু জেনারেট হায়ার রিটার্ন। তারা হয়তো ক্যাপিটাল মার্কেট কিংবা বন্ড, ইন্টারেস্টেড ডেট ইনস্ট্রুমেন্ট সব কিনে দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য রেট, দে ওয়ান্ট ভেরি হাই রেট আর রিটার্ন, সো দে আর ওপেন টু হ্যাভ দ্য হাই রিস্ক অপশন। সো these are the people who invest in startups, high net worth individuals. And VC firms and private equity firms are institutional funds যারা হচ্ছে startups, early stage, late stage ইনভেস্ট করে থাকে। Here are some sample of prominent global VC funds: Sequoia, Tiger Global, Andreessen Horowitz, Accel, Founders Fund, SoftBank. You can see Sequoia invested actually Apple, Steve Jobs যখন ফান্ড ফার্স্ট রেজ করে আফটার দ্য এঞ্জেল রাউন্ডের পরে, দ্যাট ওয়াজ Sequoia Capital. হোয়াটসঅ্যাপ সেম, তারপর টিকটকের আর্লি স্টেজ ইনভেস্টর ছিল টাইগার গ্লোবাল, এই যে বাইটড্যান্স। ফাউন্ডার্স ফান্ড, মার্ক জাকারবার্গ যখন ফার্স্ট একটা ইনস্টিটিউশনাল ফান্ড রেজ করে, দ্যাট ওয়াজ পিটার থিয়াল। Peter Thiel is the founder of the Founders Fund. So these are the funds, VC funds that played a key role or injected capital for some of the largest companies in the history. Let's look at Bangladesh. বাংলাদেশে আমাদের ওই লেভেলে খুব বেশি VC funds নাই। I was doing research বা আমার লিমিটেড এক্সপিরিয়েন্সে আমি যাদের সাথে কাজ করেছি, দে আর স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা VC ফান্ড। গভর্নমেন্ট হ্যাজ ইনজেক্টেড মানি এবং VC ফান্ডসটা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে they inject fund in different startups. SBK Tech Ventures, it's built by previous আমাদের যে Microsoft Bangladesh CEO Sonia Bashir Kabir, she built this fund. Then Anchorless Bangladesh, it's a US based fund but Bangladesh based operation. And IDLC, আমি জানি, I hope আমরা সবাই IDLC নিয়ে পরিচিত। So it's an important part, phases. প্রতিটা ফান্ডরেজিং জার্নিতে ডিফারেন্ট ফেজ আছে। সিড রাউন্ড, Series A, Series B, Series C, then IPO, merger and acquisition. So here I have added some examples যে আমাদের সিড রাউন্ড জিনিসটা কি? সিড রাউন্ড হচ্ছে বা প্রি-সিড, যখন একটা স্টার্টআপ আইডিয়া স্টেজে কিংবা একদম আর্লি স্টেজ অফ অপারেশনে ফান্ড রেজ করে থাকে। ইটস কল্ড প্রি-PMF জেনারেলি ফান্ড রেজিং হয়ে থাকে, যে আমি এখনো কনফিডেন্ট না যে আমার প্রোডাক্ট মার্কেট ফিটটা আছে কিনা, বা মাত্র আমি প্রোডাক্ট মার্কেট ফিটটা লক করেছি, যে কনফিডেন্ট হয়েছি। দেন সিরিজ A, B, C, দেজ আর মোস্টলি আমাদের গ্রোথ ইঞ্জিন ডেভেলপ করার জন্য, যে বিজনেসটা প্রোডাক্ট মার্কেট ফিট পেয়ে গেছে, নাও উই আর বিল্ডিং দেয়ার গ্রোথ ইঞ্জিন। এটা হচ্ছে ডিফারেন্ট সিরিজের ফান্ডস। দেন বাংলাদেশে এখনো কোনো স্টার্টআপের IPO হয় নাই, অ্যাজ ফার অ্যাজ আই নো। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি এক্সাম্পল, বাট বাংলাদেশে দেয়ার ইজ আ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এক্সাম্পল। দেয়ার ইজ আ স্টার্টআপ, এডটেক স্টার্টআপ কল বহুব্রীহি। They are acquired by Shikho, one of our competitors. That is an example of merger. Startups অনেক সময় যেটা হয় যে সবাই IPO করে না। If the business small, they get acquired by, sorry, that's not an example of merger, that's an example of acquisition. They get acquired by other bigger startups. So that is one of the incidents. এই ফেস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নাহলে I'll start the fundraising journey, how it works. Okay. একটা ফান্ডরেজিং জার্নিতে একটা স্টার্টআপ যখন ফান্ডরেজ করা স্টার্ট করে, there are অনেকগুলো স্টেপস, বাট there are largely 4 steps. একটা হচ্ছে ইনভেস্টর পিচিং। উই স্টার্ট রিচিং আউট টু ইনভেস্টরস, আমরা কথা বলা শুরু করি, আমরা 10, 20, 50টা ইনভেস্টরের সাথে কথা বলি। দেন এখানে ডিফারেন্ট ডেটা ডেলিভারি, ডিফারেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের কাজ হয়। দেন উই মুভ অন টু দ্য টার্ম শিট। দেন উই মুভ অন টু দ্য ডিউ ডিলিজেন্স, যেখানে উই ভ্যালিডেট, ইনভেস্টরস ভ্যালিডেট যে আমরা যা বলে ফান্ডটা রেজ করার চেষ্টা করছি আমরা সত্যি কথা বলতেছি নাকি। দেন KPMG, ডেলয়েট, এই কাইন্ড অফ অডিট ফার্মস এসে আমাদের অডিট করে দে ডু দ্য ডিলিজেন্স। ইফ আ স্টার্টআপ সাকসেসফুলি এনশিওরস যে না ডেটা ডেলিভারি ঠিক ছিল, দেন উই মুভ অন টু দ্য লিগাল এগ্রিমেন্ট ডেভেলপমেন্টস। সো লেটস সি আমরা পিচিং ইনভেস্টর স্টেপে আমরা কি ধরনের কাজ করে থাকি। সো একটা যে কোনো এন্টারপ্রেনারশিপ
ভেঞ্চার যারা ফান্ড রেজ করতে চায়, one of the মানে বেসিক এক্সপেকটেশন ফ্রম দেম ইজ টু হ্যাভ আ পিচ ডেক। পিচ ডেকে হোয়াট হ্যাপেন্স, তারা হচ্ছে ওরা ওদের বিজনেস পারফরমেন্স, ওদের ভিশন, ওদের কোফাউন্ডিং টিম, লিডারশিপ টিম সম্পূর্ণ কিছু নিয়ে একটা ডেক ডেভেলপমেন্ট করে, প্রেজেন্টেশন, এন্ড দে স্টার্ট সেন্ডিং ইট টু 30, 60, 90, 100, 200 ইনভেস্টর্স। এদের মধ্যে থেকে দেখা যায় যে 10-20%, মেবি 10% গেটস ইন্টারেস্টেড। দেন দে আস্ক ফর MIS অফ দ্যাট স্পেসিফিক স্টার্টআপ। MIS জিনিসটা কি? MIS হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফ দ্যাট কোম্পানি, which is মানে is a fancy term for three financial statement, যে ক্যাশ ফ্লো, P&L and ব্যালেন্স শিট। সো পিচ ডেক দেখার পরে ইনভেস্টরসরা দেখে ওই ব্যবসাটার অ্যাকচুয়ালি কি অবস্থা, যে ওদের বিজনেস পারফরমেন্সটা কেমন, ওদের ক্যাশ ফ্লো কন্ডিশন কেমন, ওদের ব্যালেন্স শিট কতটুকু স্ট্রং, লং টার্মে ক্যান দে সার্ভাইভ অর নট। ওইটা দেখে ইনভেস্টর রান থ্রু ডিফারেন্ট Q&As, এবং আফটার ইনভেস্টরস প্রিলিমিনারি কনভিন্সড হয়ে যায়, দে ডিসকাস টু হ্যাভ আ টার্ম শিট। টার্ম শিট ইজ আ নন লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট। এখানে কোনো, ইটস আ মিউচুয়ালি এগ্রিড ডকুমেন্ট যেখানে ইনভেস্টর আর এন্টারপ্রেনার টিম ডিসাইড করে যে কত ভ্যালুয়েশনে কত টাকা রেইজ করা হবে, প্রেফার্ড স্টক দেওয়া হবে না, প্রেফার্ড স্টকটার এগেনস্টে কি কি বেনিফিটস থাকবে, এই কাইন্ড অফ জিনিসপত্র। বাট ইট ইজ নট লিগালি বাইন্ডেড। দিস ইজ মোর অফ আ ট্রাস্ট বেসড রিলেশনশিপ, যেখানে বোথ পার্টি এগ্রিস যে হ্যাঁ, ইফ এভরিথিং ওয়ার্কস আউট দেন উইল গো টু আ লিগালি বাইন্ডিং ডিসকাশন। Then after the term sheet is signed by both parties, the due diligence process starts. Due diligence is divided in 3 steps: financial due diligence, legal due diligence, tax due diligence. I have detailed list, আজকে আমি এটা প্রেজেন্ট করতেছি না, আমি তোমাদের কাছে যদি ইন্টারেস্ট থাকে আমি আনিসার সঙ্গে পরে শেয়ার করে দিব। ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্সে একটা স্টার্টআপের কাছে ইনভেস্টর জেনারেলি যেটা হয়, ইনভেস্টররা অডিট ফার্ম হায়ার করে। যেমন 10 মিনিট স্কুলের ডিউ ডিলিজেন্স করে KPMG ইন্ডিয়া, KPMG সিঙ্গাপুর, KPMG বাংলাদেশ। অন্যান্য ফার্মের জন্য হয়তো ডেলয়েটকে হায়ার করে, কেউ PwC কে হায়ার করে। ইট ডিপেন্ডস অন দ্য ডিল উইথ দ্য VCs. So financial due diligence, investors go through, auditors on behalf of the investors go through every single document, যে P&L গত 2 বছর, 3 বছর, 5 বছর যত ডেটা আছে, রেভিনিউ ডেটা ঠিক আছে নাকি, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ডেটা, কস্ট ডেটা ঠিক আছে নাকি, ব্যালেন্স শিটে যে অ্যাসেট গুলো প্রপারলি অ্যাকাউন্টিং প্রসেস ফলো করে করা হয়েছে নাকি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো মিথ্যা কথা বলে ক্যাশ ইনজেকশন বাড়ানো হয়েছে নাকি, সবকিছু ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স দেখা হয়। লিগ্যাল ডিউ ডিলিজেন্স দেখা হয় আমাদের HR পলিসি, তারপরে আমাদের যে শেয়ার ইস্যুয়েন্স পলিসি, আমাদের কোনো মামলা চলতেছে নাকি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের যে ফরেন ট্রানজাকশন রিলেটেড রিপোর্টিং, এভরি কাইন্ড অফ থিংস আমাদের লিগ্যাল ডিউ ডিলিজেন্স দেখা হয়। অবজেক্টিভ অফ দিস ইজ টু আন্ডারস্ট্যান্ড লিগালি আমরা সিকিউরড নাকি, নাকি ইনভেস্টর টাকা দেওয়ার পর আমরা মামলা খেয়ে গায়েব হয়ে যাব। থার্ড হচ্ছে ট্যাক্স ডিউ ডিলিজেন্স। ফর বাংলাদেশি স্টার্টআপস দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল এরিয়া, বিকজ বাংলাদেশ স্টার্টআপস রেয়ারলি আর্লি স্টেজে দেখা যায় যে ট্যাক্স, ভ্যাট এইসব বুঝেও না। সো 2 বছর পরে ওরা রিয়েলাইজ করে, আয় হ্যাঁ, আমি তো ওই ট্যাক্স ভ্যাট কিচ্ছু দেই নাই। সো যখন ট্যাক্স ডিউ ডিলিজেন্সটা হয়, ইনভেস্টররা বোঝার চেষ্টা করে যে ওরা কি ট্যাক্স ঠিক মতো দেয়, ভ্যাট ঠিক মতো দেয়, এই ট্যাক্স ভ্যাটটা যদি না দিয়ে থাকে কত টাকা গভর্নমেন্টের কাছে ওদের পাওনা দেনা আছে। সো ওই জিনিসগুলা বুঝে ইনভেস্টর্স প্রিপেয়ার, অডিটর প্রিপেয়ার ডিউ ডিলিজেন্স রিপোর্ট। ডিউ ডিলিজেন্স রিপোর্টে শেয়ার কভার করা হয় কোম্পানিটার স্ট্রেংথ এরিয়া, কমপ্লায়েন্স কতটুকু স্ট্রং, গভর্নেন্স কতটুকু স্ট্রং, আর যদি কোনো খারাপ এরিয়া থাকে, উইকনেস গুলো লেখা থাকে যে কত টাকা দেনা পাওনা আছে ভেন্ডরদের কাছে, ডেটাগুলো ভ্যালিডেট নাকি, কোম্পানিটা চুরি করার চেষ্টা করা আছে, ডেটা লুকাচ্ছে, কোনো মামলা চলতেছে নাকি, গভর্নমেন্টের সাথে কোনো ট্যাক্স ভ্যাটের সমস্যা আছে নাকি। সো ওইগুলা দেখার পরে ইনভেস্টর্স মেক দ্য ফাইনাল কল যে না, দিস বিজনেস লুক সেফ, আমি ওদেরকে টাকা দিতে পারি। ওই মোমেন্টে উই মুভ অন টু দ্য লিগাল ডকুমেন্ট অ্যান্ড ক্লোজার ফেজ। এই ক্ষেত্রে 2টা কি ডকুমেন্ট নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে শেয়ার হোল্ডিং এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে শেয়ার সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট। এই 2টা ডকুমেন্ট সাইন করা পরে ইনভেস্টর সেন্ডস দ্য মানি অ্যান্ড আমরা ইকুইটি ইস্যু করি। শেয়ার হোল্ডিং এগ্রিমেন্ট contains the rights and obligations of all the shareholders, both common shareholders, common stock and preferred stock shareholders. So এই জায়গাটায় পুরা কম্প্রিহেন্সিভলি দেখা যায় ইটস 100-200 পেজ ডকুমেন্ট, যেখানে সবকিছু ডিটেইল করা হয় যে বোর্ড ডিরেক্টর কিভাবে সিলেক্ট করা হবে, বোর্ডের রাইট কি থাকবে,
ম্যানেজমেন্ট কোন ডিসিশন গুলা বোর্ডের ইন্টারফারেন্স ছাড়া নিতে পারবে, কোন ডিসিশন গুলোকে বোর্ডের মেজরিটি অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, এভরিথিং। দ্য গোল অফ দিস ডকুমেন্ট ইজ টু এনশিওর যে ওদের রাইট শেয়ার হোল্ডাররা যারা টাকা দিচ্ছে কিংবা যারা ফাউন্ডার, ওদের সবার শেয়ার হোল্ডার হিসেবে রাইটটা প্রোটেক্টেড। কেউ যেন কাউকে ধোকা না দিয়ে, আহ, ধোকা যদি দেয় তাহলে যেন কমপ্লায়েন্সের আন্ডারে নিয়ে আসা যায়। দেন কামস দ্য শেয়ার সাবস্ক্রিপশন এগ্রিমেন্ট। ইটস আ ডকুমেন্ট যেটা হচ্ছে পারচেজ অফ ওনারশিপ, যখন শেয়ার কেনা হয় এটা দিতে হয়, বিকজ দিস ইজ দ্য ডকুমেন্ট দ্যাট ভ্যালিডেটস যে এই স্পেসিফিক এন্টিটিটা কিংবা এন্টিটি গুলা অ্যাকচুয়ালি টাকা দিয়েছে এবং এইটার এগেনস্টে XYZ অ্যামাউন্ট অফ শেয়ার ওদেরকে ইস্যু করতে হবে। গিভ মি 1 মিনিট, আমি একটু পানি খাচ্ছি। So after this shareholding agreement and share subscription agreement are signed, if VC funds or angel or private equity funds কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফরওয়ার্ড করে, যখন ওয়্যারটা ট্রান্সফার হয়ে যায় কোম্পানি ইস্যুস শেয়ার অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য হোল ফান্ড রেজিং প্রসেস ফর দ্যাট ফেজ কনক্লুডস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের যে আমাদের ডিসকাশনটা, যে ভ্যালুয়েশন কিভাবে করবো। আমরা তো টাকা দিলাম, শেয়ার বুঝে নিলাম, ভালো কথা, কিন্তু ফর এক্সাম্পল 10 মিনিট স্কুল ধরলাম 9 মিলিয়ন রেজ করেছে, কয়টা ইকুইটি দিব, কয় পার্সেন্ট দিব, কয়টা শেয়ার দিব, হাউ ডু উই ডিসাইড দ্যাট? উই ডিসাইড ইট বেসড অন দ্য ভ্যালুয়েশন অফ দ্যাট স্টার্টআপ। সো এখন নেক্সট পার্ট অফ দ্য প্রেজেন্টেশনে আমি দেখাবো যে ভ্যালুয়েশনটা আমরা কিভাবে করে থাকি। সো ইনভেস্টর্স ভ্যালুয়েশন যখন করতে চায় একটা স্টার্টআপকে, ইটস আ ভেরি বেসিক স্ন্যাপশট, আমি ডিটেইলে শেয়ার করবো একটু পরে। আমরা যদি দেখি যে কিছু স্টার্টআপে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যাশ ফ্লো, প্রুফ অফ কনসেপ্ট, হিস্টোরিক্যাল ডেটা এন্ড ফোরকাস্টেড ডেটা। সো একটা স্টার্টআপে যখন ডিফারেন্ট ফেজেস চলে, আইডিয়া থেকে এক্সপ্যানশন এন্ড সাস্টেনেবল গ্রোথ, আইডিয়া স্টেজে দেয়ার ইজ নো ক্যাশ ফ্লো, তুমি ডিসিএফ কিভাবে করবা, তোমার তো ক্যাশ ফ্লোই নেই। তারপরে সিড বা স্টার্টআপ লেভেলে বা আর্লি গ্রোথে আমার ক্যাশ ফ্লো নেগেটিভ, সো ইট মেক্স মাই জব ভেরি টাফ, রাইট? ফ্রি ক্যাশ ফ্লো পাবোটা কই? সো এই ক্ষেত্রে স্টার্টআপস গুলা ডিফারেন্ট মেথড ফলো করে থাকে। আমরা যদি নিচের দিকে তাকাই, আমরা দেখতে পাবো সিড স্টেজে আমরা ডিসিএফটা খুব বেশি কনসিডার করি না। DCF gets involved at early or expansion method follow করে থাকি, and after that we move on to the DCF or VC their other methods. So let's move on to the যে আমরা ভ্যালুয়েশন রিলেটেড কিছু কি ক্রাইটেরিয়া বা ডিসকাশন। সো দুইটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন আছে যখন আমরা কোনো কোম্পানির ভ্যালুয়েশন ডিসকাশন করি। একটা হচ্ছে প্রি মানি আর একটা হচ্ছে পোস্ট মানি ভ্যালুয়েশন। Pre-money valuation is the value of a company's equity before raising the round of financing, and post-money is the after raising. So আমি নিচে ছবির থ্রু আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। মনে করো একটা কোম্পানি ওই রাউন্ডের ফান্ডটা রেজ করে নাই। উদাহরণস্বরূপ একটা কোম্পানি একটা ভিসি ফান্ড এই কোম্পানিকে $5 মিলিয়ন ইনভেস্ট করতে চায়। তখন ভিসি ফান্ডের কি ক্রাইটেরিয়া হচ্ছে যে পোস্ট মানি ভ্যালুয়েশন কত হবে, বিকজ ওই ভিসি ফান্ডটা পোস্ট মানি ভ্যালুয়েশনের উপরে ইকুইটি পার্সেন্টেজ পাবে। সো ডিসকাশনটা এমন হয় যে আমি তোমাকে $5 মিলিয়ন দিব, এখন তোমার প্রি মানি ভ্যালুয়েশন হচ্ছে নেগোসিয়েশন হয়, ধরলাম তর্কের খাতিরে $20 মিলিয়ন। প্রি মানি 20 মিলিয়ন, সো পোস্ট মানি ইজ 20 মিলিয়ন প্লাস funding raised which is 5 million, that makes it 20 plus 5 25 million. So pre-money valuation plus funding raised is equal to post-money valuation. Then চারটা ভ্যালুয়েশন রিলেটেড টপিক যেটা খুব ইম্পর্টেন্ট স্টার্টআপ ইকোসিস্টেমসে, বিকজ আমাদের মধ্যে হয়তো একটা মিসপারসেপশন থাকতে পারে যে ভ্যালুয়েশন কিপস অলওয়েজ ইনক্রিজিং। স্টার্টআপের ক্ষেত্রে এটা ট্রু না, কোনো কোম্পানির ক্ষেত্রে ট্রু না, বাট স্টার্টআপের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টার্ম ইউজ করি। ওয়ান ইজ আপ রাউন্ড ফাইন্যান্সিং। আপ রাউন্ড মিনস আমি এখন যদি কোনো রাউন্ড রেস করতে থাকি, সেই রাউন্ডে আমার কোম্পানির ভ্যালুয়েশন ইজ মোর দেন দ্য ভ্যালুয়েশন অফ দ্য লাস্ট রাউন্ড আই রেজড। এর মানে আমি যদি আগের রাউন্ডে কথার কথা $10 মিলিয়ন রেজ করে থাকি, এই রাউন্ডে যদি আমি $15 মিলিয়ন আমার ফান্ড রেজ করি, দ্যাট মিনস আর একটা
$5 million আপ রাউন্ড। ডাউন রাউন্ড জিনিসটা কি? ডাউন রাউন্ড ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ আপ রাউন্ড, যে আমার ভ্যালুয়েশন ডিক্রিজ করেছে। আগের রাউন্ডে 10 মিলিয়ন ছিল, এই রাউন্ডে 8 মিলিয়ন হয়ে গেছে। সো এই কারণে ইটস আ ডাউন রাউন্ড হুইচ ইজ ভেরি ব্যাড ফর অল দ্য শেয়ার হোল্ডার্স, স্পেশালি দ্য ইনভেস্টর যারা টাকা ইনজেক্ট করেছে, যদি শেয়ার ভ্যালু ড্রপ করলো। দেন দের ইজ আ কনসেপ্ট কল ভ্যালুয়েশন ক্যাপ অ্যান্ড ডিসকাউন্ট রেট। আমরা যে একটু আগে সেফ নোট নিয়ে কথা বলছিলাম, যে আমি যখন কাউকে টাকা দিব ফিউচারে একটা ইকুইটি পাওয়ার আশায়, তাহলে আমি আজকে টাকা দিব, তুমি আমাকে ইকুইটি দিবা 10 বছর, সরি 10 বছর না, 10 মাস পরে, তাহলে আমি তোমাকে আগে কেন টাকা দিব? আই অ্যাজ আ ইনভেস্টর নিড টু হ্যাভ সাম ইনসেন্টিভ। সো ওই জায়গাতে আসে ভ্যালুয়েশন ক্যাপ। দিস ইজ রেফার্ড টু অ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালুয়েশন অফ দ্য স্টার্টআপ অ্যাট হুইচ ইনভেস্টর ক্যান কনভার্ট দ্য ইনস্ট্রুমেন্ট ইনটু ইকুইটি। মনে করি একটা স্টার্টআপকে আমি $1 মিলিয়ন দিলাম। আমি যখন আমার টার্ম শিটে লিখে দিব, আমি যদি সেফ নোটে রেইজ করি, ওই স্টার্টআপটার ভ্যালুয়েশন ক্যাপ হবে 5 মিলিয়ন। দ্যাট মিনস স্টার্টআপ যদি পরের ইকুইটি ফাইন্যান্সিং এ 10 মিলিয়নেও রেইজ করে, তাকে আমাকে 5 মিলিয়নে ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে। আমার সুবিধাটা কি? যে মানুষটা, যে ইনভেস্টরটা 10 মিলিয়নে শেয়ার কিনতেছে, ও 1 মিলিয়ন দিয়ে পাইতো 10% ইকুইটি অফ দ্য টোটাল কোম্পানি, আমি পাচ্ছি 20%. So that is my incentive as an investor to put a valuation cap. And discount rate is the discount to the valuation into equity round. আমি যদি সেফ নোট ইনভেস্ট করি, আমি বলবো ইউ উইল গিভ মি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, ইউ উইল গিভ মি 10% ডিসকাউন্ট। দ্যাট মিনস তুমি যদি পরের রাউন্ডে ইনভেস্টরকে 100 টাকায় পার শেয়ার ইস্যু করো, আমাকে তুমি 90 টাকায় পার শেয়ার ইস্যু করবা। দ্যাট ইজ মাই ইনসেন্টিভ টু ইনভেস্ট আর্লিয়ার দেন আদার ইনভেস্টর্স। সোফার কি আমরা ক্লিয়ার? ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ ভাইয়া, এই ভ্যালুয়েশন ক্যাপের মধ্যে যদি আমরা প্রিভিয়াস যে ভ্যালুয়েশন ছিল ওইটা থেকে যদি ভ্যালুয়েশন সামহাও কমে যায়, তাইলে আমরা কি মানে যেটা যে রেটে কন্ট্রাক্ট করছিলাম ওই রেটেই হবে, নাকি ওই নিচে নেমে যাওয়ার পর তো মানে বেশি হবে, টেকনিক্যালি ইকুইটি Very good বেশি আসার question. কথা, নাকি ওইটা হবে? ভেরি গুড কোয়েশ্চেন। এই সেম কোয়েশ্চেনটা আমার ইনভেস্টররাও করে। সেটা হচ্ছে, ইনভেস্টররা টু এনশিওর যে দে আর ফুলি প্রোটেক্টেড, ওরা যেটা করে, ওরা তখন টার্ম শিটটা প্রিপেয়ার করে, ওরা ভ্যালুয়েশন ক্যাপও দেয়, ডিসকাউন্ট রেটও দেয়। ওরা বলে যে হুইচ এভার দে ওয়ান্ট টু ট্রিগার। ফর এক্সাম্পল, তুমি যেটা বললা যে আমি ভ্যালুয়েশন ক্যাপ দিলাম ধরো 10 মিলিয়ন, 2 মিলিয়ন রেজ করতেছি বা 1 মিলিয়ন রেজ করতেছি। এখন আমি আমার কি হলো যে অ্যাকচুয়ালি আমি রেজ করলাম 5 মিলিয়নে, তাহলে তো আমি লসে, যে আয় হায় আমি 10 মিলিয়ন ক্যাপ দিলাম, তো আমাকে 5 মিলিয়নে রেজ করতেছে। তখন ডিসকাউন্ট রেট যে টার্মটা, এইটা ট্রিগার হয়। ডিসকাউন্ট রেটের সুবিধাটা কি ফর অ্যান ইনভেস্টর? তুমি যদি 5 মিলিয়নেও অন্য ইনভেস্টরকে শেয়ার ইস্যু করো, ধরলাম পার শেয়ার, কথার কথা 100 টাকা করে পড়তেছে, ডিসকাউন্টেড তখন তুমি 10% দিলা, তোমার এই যে এক্সিস্টিং সেফ নোট শেয়ার হোল্ডার ভ্যালুয়েশন ক্যাপটা যে ইউজ করতে পারে নাই, সে এখন 90 টাকায় শেয়ার পাবে। সো দ্যাট ইজ হাউ ইনভেস্টর এনশিওরস যে ওর রাইটস আর প্রোটেক্টেড। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া, অল গুড। এখন একটা ইনভেস্টমেন্ট ডিসিশনে what are the key factors for a early stage VC fund or angel or private equity? Sorry. Annual run rate. These are the key 6 points. আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি যে বারবার এই কনভারসেশন গুলো উঠে আসে। Annual run rate. And what is annual run rate? Annual run rate হচ্ছে আজকের দিনে, আজকের মনে করি মাসের লাস্ট দিন দাঁড়ায় আমি হিসাব করা যে ওইটাকে 12 দিয়ে গুণ করা, যে আমি বছরে কেমন রেভিনিউ করতে পারবো। আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই। সাপোজ আজকে জানুয়ারির 31 তারিখ, আমার আজকের রেভিনিউ হচ্ছে $1 মিলিয়ন। কথার কথা। এখন আমার কাছে খুব বেশি হিস্টোরিক্যাল ডেটা নাই। তখন আমি যেটা করি, আমরা বলি আমাদের রান রেট হচ্ছে $12 মিলিয়ন। দ্যাট মিনস 1 into 12, আমার অ্যাভারেজে আমি এক্সপেক্টিং $12 মিলিয়ন হিট করব উইথ দিস রান রেট। ক্রিকেটে যেমন রান রেট থাকে, এই ওভারে যত রান করছি ওই ওয়াইজ নেক্সট ওভারে রান করে গেলে কেমন হবে, ইটস দ্য সেম থিং। আমি যদি মার্চের এন্ডে দাঁড়ায় হিসাব করি, তখন এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই যে নেক্সট 4টা কোয়ার্টারে আমার রান রেট কেমন হবে। সো দ্যাট ইজ হাউ আমরা অ্যানুয়াল রান রেট ক্যালকুলেট করি, বিকজ
একটা ভিসির কাছে হিস্টোরিক্যাল ডেটাই থাকে না টু মেক আ ডিসিশন, ইনফর্ম ডিসিশন যে ব্যবসাটার রেভিনিউ কেমন হইতে পারে। দ্যাটস ওয়াই এই কাইন্ড অফ কুইক অ্যান্ড ডার্টি মেথড ইউজ করা হয়ে থাকে। দেন গ্রস প্রফিট মার্জিন, এটা তো আমরা সবাই সব ধরনের কোম্পানি অ্যানালাইসিসে ইউজ করে থাকি, বাট স্টার্টআপে একটু বেশি করা হয়। কেন করা হয়? কারণ স্টার্টআপগুলা অনেক বেশি মার্কেটিং ইনভেস্ট করে, মানে ভেরি হেভিলি ইনভেস্ট করে থাকে। কারণ একটা স্টাবলিশ ব্র্যান্ডের সুবিধা হচ্ছে ওদেরকে সবাই চেনে, স্টার্টআপকে সবাই চেনে না, খুব কম মানুষই চেনে আর্লি ডেইজে। বাট গ্রস প্রফিট মার্জিনে যেটা হয়, সো আমরা এক্সপেক্ট করি সরি, আমাদের মার্কেটিং অ্যান্ড সেলস কস্ট উইল ইভেনচুয়ালি স্লো ডাউন, কিন্তু আমাদের সিওজিএস রেয়ারলি হ্যাজ সিগনিফিক্যান্ট রিডাকশন। কারণ সিওজিএস আমরা যখন সিগনিফিক্যান্ট রিডাকশন আনতে যাই, most of the cases product quality significantly drops. So no investor, no customer, no entrepreneur want that. So gross profit margin is one of the most stable indicator যে স্টার্টআপটা লং রানে কেমন ভাবে ওরা কস্ট অফ প্রোডাকশনের মতো টাকা মেনটেন করে যান। আচ্ছা, আই ক্যান সি আ মেসেজ। আচ্ছা, আই ক্যান সি ইমনের একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া রান রেটটা কিভাবে সিম্পলি 12 দিয়ে গুণ করে অ্যানুয়ালি বের করা হয় নাকি অন্য কোনো প্রসেস বা মেথড ফলো করে? রান রেটের ক্ষেত্রে আমরা এই সিম্পলি এভাবেই ক্যালকুলেট করে থাকি। আর কোয়ার্টার ইনভেস্টর আর একটু স্টেবিলিটি আনার জন্য সামটাইমস দে লুক অ্যাট আ কোয়ার্টার লেভেল, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কেমন করেছে, দেন ওইটাকে আমরা 4 দিয়ে গুণ করে হিসাবটা করি, সো দ্যাট কোয়ার্টার আমাদের রেভিনিউটা স্টেবল করে ফেলে। ফর এক্সাম্পল এক মাসে 1 মিলিয়ন রেভিনিউ হলো, পরের মাসে দেখা গেল 500K, তারপর আবার 500K। তখন আমি যদি 3 দিয়ে ভাগ করি, তখন I get a bit more historical data compared to just 1 month. So that is how we make a decision based on acha, what can we expect from this revenue? That's it. But run rate, একটা উদাহরণ দিয়ে রাখি, যেসব বিজনেস সিজনাল ওর ক্ষেত্রে অ্যানুয়াল রান রেট ইজ নট আ ইম্পর্টেন্ট মেট্রিক। ফর এক্সাম্পল 10 মিনিট স্কুল, আমাদের একাডেমিক বিজনেস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? একাডেমিক বিজনেস ভেরি সিজনাল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্যারেন্টসরা বাচ্চাদেরকে এইসব জায়গায় ভর্তি করে। কিন্তু যেসব বিজনেস সফটওয়্যার বিজনেস, মনে করো লিঙ্কডইন সাবস্ক্রিপশন, মাইক্রোসফট অফিস, ওদের ইয়ারলি লার্জলি অ্যাভারেজ রেভিনিউগুলো সেম থাকে। সো ওই কাইন্ড অফ স্যাস বিজনেস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ওই ক্ষেত্রে অ্যানুয়াল রান রেট ইজ এ প্রিটি ইউজড মেট্রিক, বাট নট ফর সিজনাল বিজনেসেস। কারণ সিজনাল বিজনেস রান রেট করলে জানুয়ারিটা 12 দিয়ে গুণ করলে ইট উইল শো আ ভেরি ইনফ্লেটেড পিকচার। আর ডাজ ইট অ্যান্সার ইউর কোয়েশ্চেন, হিমন? ওকে, থ্যাংক ইউ ম্যাম। গ্রস প্রফিট মার্জিন বললাম, দেন কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে একটা কাস্টমারকে অ্যাকোয়ার করার জন্য আমি কত টাকা ইনভেস্ট করে থাকি, স্পেন্ড করে থাকি। সো এইটা জেনারেলি যেটা করে কোম্পানিগুলো ট্র্যাক করে যে এই মাসে কাস্টমার অ্যাকুইজিশনে, মার্কেটিং ক্যাম্পেইনে বা সেলস ক্যাম্পেইনে কত টাকা খরচ হয়েছে, যেটা আমার আর কত কাস্টমার এসেছে। সো আমি টোটাল মার্কেটিংকে টোটাল কাস্টমারদের ভাগ করি, তাহলে পার কাস্টমার কস্টটা চলে আসে। এইটা বের করার রিজনটা কি? এটা বের করার রিজনটা হচ্ছে স্টার্টআপস আর এক্সপেক্টেড টু হ্যাভ লেসার অ্যান্ড লেসার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, মানে মান্থ অন মান্থ। কারণ প্রথম 6 মাস ফাটায় আমি মার্কেটিং করলাম, সো মানুষ তো আমার প্রোডাক্ট ইউজ করছে। সো পিপল, ইফ মাই প্রোডাক্ট ইজ রিয়েলি গুড, ওকে বারবার আমার মার্কেটিং করে আনার দরকার নাই। যদি আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে বা স্টেবল থাকে, দ্যাট মিনস মাই প্রোডাক্ট ইজ নট লুক্রেটিভ এনাফ ফর আ ইউজার। সো দ্যাটস ওয়াই ইনভেস্টর্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওকে মার্কেটিং করে করে কাস্টমার আনতেছে নাকি অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইজ গুড। দেন লাইফ টাইম ভ্যালু। লাইফ টাইম ভ্যালু হচ্ছে একটা কাস্টমার থেকে আমি ওর পুরো লাইফ টাইমে কত টাকা আর্ন করতে পারি। আমি আমার কোম্পানির এক্সাম্পল যদি দেই, একটা বাচ্চা যদি ক্লাস 6-এ ভর্তি হয়, উই ক্যান এক্সপেক্ট যদি আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি, সে তার কলেজটাও আমাদের এখানেই পড়বে, রাইট? আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাসটাও করবে। সো আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এই কাস্টমার থেকে কি পরিমাণ লাইফ টাইম ভ্যালু এক্সট্রাক্ট করা পসিবল। ও যদি ক্লাস 6-এ জয়েন করে, ক্লাস 8-এ জয়েন করে, ক্লাস 10-এ জয়েন করে। সো একটা বিজনেসের লাইফ টাইম ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা কোম্পানির পার কাস্টমার লাইফ টাইম ভ্যালু যদি হায়ার হয়, তাহলে ওরা মার্কেটিং এ বেশি স্পেন্ড করতে ভয় পায় না। কারণ আমি একবার ওকে আমার ইকোসিস্টেমে নিয়ে আসলেও সারা জীবন ইউজ করবে। অ্যামাজন কাইন্ড অফ কোম্পানির কথা চিন্তা করে, একবার যদি আমার ইকোসিস্টেমে আনতে পারি,
সারা জীবন আমার থেকে অর্ডার করতেই থাকবে। কিংবা গুগলের পেইড প্রোডাক্টস লাইফ টাইম ধরে আমি যেমন গুগলের প্রোডাক্টগুলো ইউজ করি, আমার পেইড সার্ভিস হলে আমি সারা জীবন ইউজ করতে থাকবো। সো তখন আমি একটু অ্যাগ্রেসিভলি মার্কেটিং করতে পারি। দেন ইউজার অ্যাকুইজিশন অ্যান্ড ইউজার রিটেনশন। অ্যাকুইজিশন হচ্ছে ইউজারকে অ্যাকোয়ার করা। মনে করো আমি ফাইন্যান্স 24/7 ব্যাচের জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি, সাপোজ একটা ওয়েল ডিজাইন ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, কথার কথা। সো আমি কোন রেটে ফাইন্যান্স 27 আমার প্রোডাক্টটা থেকে আমি ইউজার অ্যাকোয়ার করতে পারতেছি। দ্যাট গ্রোথ রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ মাই স্টার্টআপস প্রোডাক্টস অ্যাডপশন রেট। আর রিটেনশন হচ্ছে যে তোমরা কি মান্থ অন মান্থ ওটা ইউজ করে যাচ্ছ নাকি। মনে করো দেয়ার আর লট অফ স্টার্টআপস যে অ্যাকুইজিশন রেট ইজ ভেরি হাই বাট রিটেনশন ইজ ভেরি লো। কেন? কারণ কাস্টমার অ্যাকুইজিশন কস্টে এত মার্কেটিং করছি, তুমি বাধ্য হয়ে আমার প্রোডাক্ট কিনছো যে ভাই এত অ্যাড দেয় কেন দেখি, দেন কেনার পরে তুমি ফালা দিছো যে কি ফালতু ক্যালকুলেটর। দ্যাট মিনস অ্যাকুইজিশন রেট ইজ গ্রেট, রিটেনশন রেট ইজ ভেরি ব্যাড। সো তখন ইটস আ রেড ফ্ল্যাগ ফর ইনভেস্টর্স যে না, আই ক্যানট ইনভেস্ট ইন সাচ স্টার্টআপস যেখানে মানুষজন এসে আর থাকে না। সো দেজ আর দ্য কি ফ্যাক্টরস ইন ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। দেন ভ্যালুয়েশন অফ আইডিয়া। সিড স্টার্টআপ গুলাতে জেনারেলি যেটা হয় যে জুবায়ের, হ্যাঁ আস করবে। আচ্ছা ভাইয়া, আপনার এখানে কাস্টমার অ্যাকুইজিশন যে কস্ট আর ইউজার রিটেনশন যে রেট, এই দুইটার কি একটা মানে হাইব্রিড রেশিও বের করে কি আমি বুঝতে পারবি যে আমার মার্কেট প্রোডাক্ট ফিট আছে কি? ভাই আরেকবার হ্যালো, রিপিট, সরি আমি একটু বুঝতে পারিনি। যে আমার হুম, সরি আমার নেটওয়ার্ক ইস্যু ছিল তখন। কোনো সমস্যা নেই ভাই। আমি বলতে চাচ্ছিলাম কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আর ইউজার রিটেনশন রেটটা আমি একটা মানে হাইব্রিড একটা রেশিও বের করি, দেখতে পারি আমার যে প্রোডাক্ট মার্কেট ফিট আছে কিনা। Product market, that's a very good question. So you can do that, but there is an easier way to do it. So আমরা কি কন্ট্রিবিউশন মার্জিন সম্পর্কে তো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ শিখেছি, রাইট? সো আমরা যেটা করি স্টার্টআপসে টু আন্ডারস্ট্যান্ড প্রোডাক্ট মার্কেট ফিট বোঝার জন্য, সেটা হচ্ছে আমরা there is a thing called CM2, কন্ট্রিবিউশন মার্জিন 2 বলি। সেটা হচ্ছে একটা কোম্পানির রেভিনিউ থেকে আমাদের, সরি গ্রস মার্জিন থেকে আমাদের যে এসএনএম কস্টটা আছে, গ্রস প্রফিট থেকে এসএনএম কস্ট কাটার পরে যে রেশিওটা থাকে, যে CM2 ডিভাইডেড বাই নেট রেভিনিউ, ওই রেশিওটা বাড়তেছে নাকি, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেটর অফ প্রোডাক্ট মার্কেট ফিট। আমি একটা খুবই ইন্টারেস্টিং আর্টিকেল শেয়ার করব, খুব ভালো একটা কোশ্চেন করছো। সো ইনভেস্টরদের ওয়ান অফ দ্য কি মেট্রিক এই যে ইউজার রিটেনশন অ্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন দিয়ে বোঝার জন্য দিস কন্ট্রিবিউশন মার্জিন 2, যখন আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমতে থাকে, এর মানে কি হয়, আমার মার্কেটিং কস্টও কমা শুরু করবে, রাইট? তখন আমার গ্রস প্রফিট থেকে মার্কেটিং কস্ট কাটলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কম্পারেটিভলি বেশি হবে দেন প্রিভিয়াস মান্থ যখন আমি মার্কেটিং কস্ট বেশি করতাম। সো তখন আমার কন্ট্রিবিউশন মার্জিন যে বেশি টাকাটা দেখাবে, দ্যাট উইল বি অ্যান ইন্ডিকেশন যে ইউজারদের রিটেইন করার জন্য আমার অ্যাকুইজিশন কস্টে বেশি টাকা খরচ করা লাগতেছে না। সো দ্যাট ইজ হাউ ইনভেস্টর্স ফাইন্ড যে ওকে প্রোডাক্ট মার্কেট ফিট কি আসছে কি আসে নাই। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। বাট অ্যাকুইজিশন কস্টটা রিটেনশনের ডিরেক্ট রেশিও তুমি করতে পারবে না, বিকজ রিটেনশন রেটটা ইজ মোর নট নন ফাইন্যান্সিয়াল মেট্রিক। সো সামটাইমস ইট মাইট নট গিভ ইউ দ্য রাইট পিকচার, বাট ইউর অন দ্য লাইন, মানে প্রপার লাইন অফ থটে। সো দ্যাটস ভেরি গুড। ডাজ দ্যাট অ্যান্সার? ইয়েস ভাইয়া, থ্যাংক ইউ। Thank you so much, Bhaiya. Moving on. So, আইডিয়া স্টেজে যেটা হয় যে স্টার্টআপ গুলো অনেক স্ট্রাগল করে, ভিসি অনেক স্ট্রাগল করে যে কিভাবে আমি আমার ভ্যালুয়েশনটা মেজার করব। সো এই ক্ষেত্রে কিছু বেসিক যে মেথডগুলো আছে, ফিক্সড রেঞ্জ মেথড বলে একটা প্রসেস আছে। এখানে যেটা হয় যে আর্লি স্টেজ যেসব ভিসি ফান্ড আছে, যেমন সার্চ প্রোগ্রাম, অ্যান্টলার প্রোগ্রাম, আর্লি স্টেজে ইনভেস্টমেন্টগুলো ওরা ঠিক করে থাকে যে আমি যখন ইনভেস্ট করবো 15 থেকে 25% ইকুইটি নিব। সো দে ডোন্ট ডু ক্যালকুলেশনস। ওরা রাদার দেন ফাইন্যান্সিয়াল মেট্রিক্স, আই নো যে ফাইন্যান্স মেজর হিসেবে আমাদের কাছে একটু ব্যাপারগুলো অ্যাবনর্মাল লাগতে পারে, বাট ওরা যখন ভ্যালুয়েশনগুলো ডিসিশনগুলো নেয় আর্লি স্টেজে, রাদার দেন ফাইন্যান্সিয়াল মেট্রিক, দে ফোকাস মোর অন দ্য ইউজার মেট্রিক। হাউ মেনি পেইড ইউজার্স ইউ হ্যাভ, হাউ মেনি, হোয়াট ইজ ইউর রিটেনশন রেট, ওইটা দিয়ে দে ডু আ ক্যালকুলেশন, দেন দে কাম অ্যান্ড আস্ক ফর সার্টেন অ্যামাউন্ট অফ ইকুইটি with a
মানে সার্টেন অ্যামাউন্ট অফ মানি। ফর এক্সাম্পল, আমরা যখন সেকুয়ার সাথে ফান্ড রেজ করি একদম সিড রাউন্ড, উই ডিডন্ট ডু ডিসিএফ, রাইট? বিকজ আমাদের তখন ব্যবসায় অনেক ছোট। আমাদেরকে একটা XYZ অ্যামাউন্ট চাওয়া হয়েছিল বেসড অন আওয়ার পেইড ইউজার, and they told us that they will give us $2 million, which will be followed by 1 million additional US dollars. So it's a very quick and dirty method, rarely use করা হয়, but early stage যখন কোনো টাকা পয়সা, কোনো প্রি রেভিনিউ ব্যবসা, এইসব জিনিসপত্র ইউজ করা হয়। স্কোর কার্ড মেথড, এইটা নিয়ে আমি একটা ম্যাথ নিয়ে এসেছি, আমি একটু পরে দেখাবো। আর বার্কাস মেথড আছে, there is a venture capitalist and angel also, Dave Barkas, he developed this method in Silicon Valley, যে উনি 2.5 মিলিয়ন পর্যন্ত ইনভেস্ট করতেন, সেজন্য হি হ্যাড এ স্কোর কার্ড। সো স্কোর কার্ড মেথড এন্ড বার্কাস মেথড টু অ্যান এক্সটেন্ট সেম, বাট দেয়ার ইজ ডিফারেন্সেস। বাট ফ্রম মাই লিমিটেড এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন স্কোর কার্ড মেথড বিং ইউজ সবচেয়ে বেশি। সো আমি একটা ম্যাথ দেখাবো একটু পরে, যেখানে ইউ গাইজ উইল গেট ক্ল্যারিটি যে কিভাবে একদম প্রি রেভিনিউ বিজনেস গুলায় স্কোর কার্ড মেথডটা ইউজ করে ভ্যালুয়েশন ডিসাইড করা হয়। সো সাপোজ দেয়ার ইজ আ বিজনেস, ধরলাম ইটস আ, কি বলবো, ই কমার্স ব্যবসা। ওই ব্যবসা তোমাদের কাছে পিচ করেছে তোমরা একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড। সো ব্যবসাটা পিচ করার পরে ইউ গাইজ ওয়ান্ট যে আচ্ছা ওর কোনো রেভিনিউ নাই, ওর কোনো ক্যাশ ফ্লো নাই, হাউ ডু উই ডিসাইড দ্যাট? সো আমরা যেটা জেনারেলি ভিসিরা যেটা করে, একটা ভিসি, যে কোনো ভিসি ফান্ড হ্যাজ হিউজ ইনফরমেশন ডেটাবেজের, যে গ্লোবালি কোন ইকোসিস্টেমে কোন ইন্ডাস্ট্রি কোন বিজনেসের ভ্যালুয়েশন কেমন। সো দে ফেচ ডেটা ফ্রম দ্যাট স্পেসিফিক রিজিয়নের স্পেসিফিক ইন্ডাস্ট্রি ডেটাবেস। সো এখানে আমি একটা কেস দিয়েছি, ইটস আ হাইপোথেটিক্যাল ম্যাথ বেসিক্যালি, যে দেয়ার আর 4 কোম্পানিজ, আমার কাছে একটা কোম্পানি আছে, কোম্পানি ই। সো আই এম জাস্ট লুকিং অ্যাট ওই ইকোসিস্টেমের, ওই ইন্ডাস্ট্রির আরো 4টা কোম্পানি, যে ওদের প্রি রেভিনিউ প্রি মানি ভ্যালুয়েশনটা কেমন, জাস্ট টু গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর দোজ কোম্পানিজ প্রি মানি প্রি ভ্যালুয়েশন প্রি রেভিনিউ। So we do the math, we do the average of those sized companies, and from those we come up with a যে আমাদের অ্যাভারেজ ম্যাথ ভ্যালুয়েশনটা কেমন হয়ে থাকে। ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে there is a $3 million। সো আফটার দ্যাট প্রতিটা ভিসি ফান্ড হ্যাজ ডিফারেন্ট স্কোর কার্ড, কারণ দেয়ার আর সাম ভিসি ফান্ডস যাদের কাছে অ্যাকুইজিশন ইজ আ বিগার প্রায়োরিটি, কিছু ভিসি ফান্ডস ওদের কাছে রিটেনশন ড্রিভেন বিজনেস আ বিগার প্রায়োরিটি। সো আমি একটা স্যাম্পল র্যান্ডম একটা স্কোর কার্ড নিয়ে এসেছি। সো ভিসি ফান্ডগুলো একটা স্কোর কার্ড বানায়, যেখানে টিম, সাইজ অফ দ্য মার্কেট অর অপরচুনিটি, দ্য প্রোডাক্ট ইটসেলফ, সেলস অ্যান্ড মার্কেটিং, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এন্ড নিড অফ ফাইন্যান্সিং এ, বেসড অন দিস দে পুট অন ওয়েট, যে ওদের ডিসিশন মেকিং এ কোন ক্রাইটেরিয়াগুলো ওয়েট কতটুকু হবে। সো আফটার দ্যাট আমরা যে বিজনেসটা নিয়ে কাজ করতেছি ওইটাকে দে পুট অন আ কম্প্যারিজন নাম্বার। সাপোজ এভারেজ যদি 100 হয় ইন্ডাস্ট্রির, the team we are talking about investment, it's 20% better. So we put 120. Then size of the opportunity, we put যে আমাদের কম্পারিজনে কতটুকু বড় ডিসিশন মেকিং, যেমন সাইজ অফ দ্য অপরচুনিটি ইজ লার্জলি সেম, রাইট? কারণ সবার জন্যই তো মার্কেট সাইজ সেম, সো ইটস 100%. প্রোডাক্ট টেকনোলজি, is it a better product or worse product? Based on that we do marking. Then after that we multiply and find out the adjusted weight of it, and after that sum করে we find out the total weight in the decision making process. দেন লাস্ট স্টেপে আমরা যে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ভ্যালুয়েশন বের করেছিলাম ওইটা দিয়ে আমরা গুণ করি আমাদের টোটাল ওয়েট যেটা বের করলাম। দ্যাটস হাউ উই ফাইন্ড আউট আ রেঞ্জ যে আমরা পাল্টা অফার করব এন্টারপ্রেনারকে। দ্যাটস হাউ স্কোর কার্ড মেথডে প্রি রেভিনিউ বিজনেসগুলোর ক্ষেত্রে যাদের কোনো টাকাই নাই, ওই ক্ষেত্রে এই ধরনের ভ্যালুয়েশন মেথড ইউজ করা হয়। বাট দিস ইজ ভেরি রেয়ার ইন বাংলাদেশ ইকোসিস্টেম, কারণ বাংলাদেশ নিয়ে দের ইজ নট ভেরি স্ট্রং ইনভেস্টর কনফিডেন্স এই ক্ষেত্রে ভিসি সাইডে, কারণ আমার তো ওরকম সাকসেসফুল স্টার্টআপের সংখ্যা খুবই কম। কিন্তু যেসব কান্ট্রি স্টার্টআপ ইকোসিস্টেম ইজ ভেরি স্ট্রং, লাইক ইন্ডিয়া, ইউএস, চায়না, ওইসব কান্ট্রিজে স্কোর কার্ড মেথড ইজ মোর রেলেভেন্ট, নট ফর স্মল কান্ট্রিজ লাইক বাংলাদেশ। এইখানে কি আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওয়েটের পার্টটা বুঝলাম, কম্পারিজনটা কিভাবে আনা হয়েছে? মানে 120%, 140%? সো একটু আগে এখানে দেখতেছিলাম যে 4টা কোম্পানি দেখতে পাচ্ছি, এ থেকে ডি। এ থেকে ডি কি দেখা যাচ্ছে? এই জি ভাইয়া কেসটা দেখা যায়, দেখা যায় ভাই। একটা মিনিট টাইম দাও, হচ্ছে জুমটা চলে গেছে।
Yep. হ্যাঁ, সো এইখানে আমরা যখন কম্প্যারিজন করতে ভ্যালুয়েশনটা বের করতেছি, পুরাটাই ইজ আ কম্প্যারিজন বেসড অন দিস ফোর কোম্পানিজ ডেটা উই হ্যাভ। সো একটা ভিসি ফান্ড যখন বসে ভ্যালুয়েশন ডিসাইড করতে, দে হ্যাভ আ টিম কল ইনভেস্টমেন্ট কমিটি। সো ইনভেস্টমেন্ট কমিটি এই যে মার্কিং গুলো দিচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে কম্প্যারিজনে 100 মানে নিউট্রাল, অ্যাবাভ 100 ইজ পজিটিভ, বিলো 100 ইজ নেগেটিভ। সো ইনভেস্টমেন্ট কমিটি যখন বসে, বেসড অন দ্য ডেটা অফ দোজ প্রিভিয়াস কোম্পানি, যে আমি কেসে দেখালাম এ বি সি ডি, দে ট্রাই টু পুট অন নাম্বারস ওদের ক্যালকুলেটর ওয়াইজ, যে আচ্ছা দিস কোম্পানিজ টিম উইল পুট আমাদের ভ্যারিয়েবলে 20% বেটার। সো দ্যাট ইজ ওরা সাবজেক্টিভ জাজমেন্টে, অফকোর্স সবাই মিলে, ইটস টু অ্যান সেমি সাবজেক্টিভ, যে ইটস আ 20% বেটার টিম, সো উইল গিভ ইট 120। অ্যান্ড ইফ দ্য নিড ফর ফাইন্যান্সিং এ অর সেলস অ্যান্ড মার্কেটিং এ অ্যাভারেজে যে সেলস অ্যান্ড মার্কেটিং টিমটা হয়ে থাকে, এদের ক্যাপাবিলিটি 10% less than the existing or the companies we have invested. এই ক্ষেত্রে ওরা 10% less মার্কিং করে। So that is how they make this comparison based on the investment committee table. গট ইট হ্যালো, ভাই। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? কারণ আমাকে একটু পর নোটিফিকেশন দিচ্ছে আমার ইন্টারনেট আনস্টেবল। একটু কেটে কেটে শোনা যাচ্ছে ভাই ওকে, এখন কি বেটার? জি ভাই। ওকে, আচ্ছা আমাকে আরেকজন হাত তুলেছিল, ফাতেমা মোস্ট প্রবলি। আচ্ছা, is scorecard method mostly for pre-revenue? Yes, because আমাদের যদি একটা ক্যাশ ফ্লো চলে আসে, রেভিনিউ চলে আসে, তখন we try to make more scientific processes or the existing established processes. For example, দিনের শেষে আমরা পাবলিক লিমিটেড করি, প্রাইভেট লিমিটেড করি, DCF is still the most accepted way of doing company valuation. কিন্তু প্রি রেভিনিউতে তো আসলে টাকাই নাই, আমি ডিসিএফটা করবো কেমনে? সো ওই ক্ষেত্রে দিস কাইন্ড অফ থিংস হয়ে থাকে। মুভিং অন, ভ্যালুয়েশন অফ গ্রোথ স্টেজ। আমরা তো মাল্টিপল বেস ভ্যালুয়েশন মেথডের কাজ করেছি। স্টার্টআপস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা মাল্টিপল করা হয় সেটা হচ্ছে রেভিনিউ রিলেটেড মাল্টিপল। কোম্পানির মার্কেট ভ্যালু আর রেভিনিউ নিয়ে আমি একটু একটা কেস দেখাবো, তখন একটু আইডিয়া পাবা। আমরা যখন কোনো মাল্টিপল বেস ভ্যালুয়েশন করে, বাই দ্য ওয়ে সিরিজ এ পর্যন্ত মাল্টিপল বেস মেথড ইজ মোর পপুলার, অ্যাটলিস্ট বাংলাদেশ ইকোসিস্টেমে, দেন ডিসিএফ মেথড। কারণ সিরিজ এ পর্যন্ত কোম্পানিগুলোর কাছে ওরকম সিগনিফিক্যান্ট ক্যাশ ফ্লো, রেয়ারলি দেয়ার ইজ আ পজিটিভ ক্যাশ ফ্লো। I think there is 1 or 2 startups. There are 1 or 2 startups that have positive cash flow as a series A rank. So investors opt for multiple base method. এই ক্ষেত্রে কি হয়? We take revenue, sometimes we take EBITDA, because এখন তো ইন্টারেস্ট রেট গ্রো করার কারণে আমাদের তো আমরা আই থিঙ্ক জানি যে ইকুইটি ইনভেস্টমেন্টটা কমে গেছে, অ্যাটলিস্ট স্টার্টআপ ইকুইটিতে দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট ড্রপ। সো আগে যখন কোভিডের টাইমে দেয়ার আর মানি এভরিওয়্যার, সো রেভিনিউ বেস মাল্টিপল ইউজ করা হতো। এখন ইনভেস্টরসরা অনেক সতর্ক, তাই তারা ইবিটটা বেস মাল্টিপল করে থাকে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে ব্যবসাটা কি বটম লাইনে গিয়ে ঠিকঠাক আছে নাকি। কারণ রেভিনিউ আনা তো খুব কঠিন না, ফাটায় মার্কেটিং করব, একটু র্যান্ডম অফার দিব, চলে আসবে রেভিনিউ। কিন্তু ইবিটটা সলিড নাকি বোঝা যাবে তো তখনই, যে মার্কেটিং কস্ট কাটার পরে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কাটার পরে, গ্রস মার্জিন সিওজিএস কাটার পরে। সো ইনভেস্টর্স আর স্লোলি অপটিং মোর ফর ইবিটটা বেস মাল্টিপল মেথডস। দেন ডিসিএফ মেথড নিয়ে কিছু বলার নাই, আই থিঙ্ক ফাইন্যান্স ডিপার্টমেন্টে ডিসিএফ মেথড শিখাইতে শিখাইতে অনেক অনেক কোর্সে একসাথে শেখানো হয়। সো আমি একটা কেস নিয়ে এসেছি, সো আমি আপনাদের ওয়াক থ্রু করাবো। There is a concept called First Chicago method. First Chicago method is derived from DCF method. DCF এ we do one valuation, First Chicago তে আমরা probability weighted valuation করি, যে ডিফারেন্ট কেস ডিফারেন্ট ক্যাশ ফ্লো প্রজেক্ট করি, দেন আমরা ওই probability weight ওয়াইজ কাজ করি। ফার্স্ট শিকাগো ভিসি ফান্ডসরা খুব বেশি ইউজ করে না, ইটস মোস্টলি ইউজ বাই প্রাইভেট ইকুইটি, বিকজ ওরা আরেকটু রিস্ক অ্যাভার্স হয়ে থাকে। সো মোর অর লেস ডিসিএফ আর রেভিনিউ মাল্টিপল বেসড ড্রিভেনই ভিসি ফান্ডস গুলা ফ্রম মাই লিমিটেড এক্সপিরিয়েন্স দেখেছি। ফার্স্ট শিকাগো ইজ রেয়ারলি, আর প্রাইভেট ইকুইটি আসলে বাংলাদেশে খুব বেশি ইনভেস্ট করে না। আমি তো আই থিঙ্ক শপআপ হ্যাজ রিসিভড, পাঠাও হ্যাজ রিসিভড, ইফ আই এম নট রং। শপআপ হ্যাজ রিসিভড ফর শিওর, পাঠাওটা আই হ্যাভ টু ভ্যালিডেট। সো I think I have an Excel sheet to share. আচ্ছা, রেভিনিউ মাল্টিপল মেথডটা তো
আমরা সবাই জানি বেসিক্যালি কি করি, আমরা যে একটা ডিটারমাইন করে একটা ইন্ডাস্ট্রি যেখানে আমরা অপারেট করতেছি, কম্পিটিটর ডেটা বের করি, দেন আমরা কোম্পানির রেভিনিউ অ্যান্ড ভ্যালুয়েশনের যে ক্যালকুলেশনটা ওইটা দিয়ে উই ফিগার আউট যে স্যাম্পল সেট ওয়াইজ আমাদের কি হচ্ছে, দেন ওই অ্যাভারেজ যে রেভিনিউ মাল্টিপলটা আসে ওটা দিয়ে আমাদের কোম্পানির রেভিনিউটাকে গুণ করি, অ্যান্ড দ্যাটস হাউ উই ডিরাইভ আওয়ার ভ্যালুয়েশন। সো এখানে একটা ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে যে আমরা তো প্রেজেন্টেশনের শুরুতে বললাম যে স্টার্ট আপের ডেটাই থাকে না। এখন আবার আমি বলতেছি যে ভাই 10 থেকে 10টা কোম্পানির রেভিনিউ অ্যান্ড ভ্যালুয়েশন পাবোটা কোথায়? সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আমি যখন একটা এক্সেল ফাইল ওপেন করবো একটু পরে ওখানে দেখাবো। সো আমি একটা কেস স্টাডি নিয়ে এসেছি, এই কেসটা কি একটু পড়া যাচ্ছে? আমরা যদি একটু পড়ি দেন আমি একটা এক্সেল শিটে মুভ অন করবো ফর টাইম বিং। আমরা একটু পড়ি, হ্যাঁ? আমি জাস্ট 1 মিনিট পরে আমরা মুভ করবো, আপনাকে বলে নিই। আমরা কি এই কেসটা পড়েছি? জি ভাইয়া পড়া হয়েছে। ওকে ভাই, দেন আমি একটু এক্সেল ফাইলে চলে যাই। এক্সেল ফাইলটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাইয়া। ওকে। সো আমি জিনিসটা ফিল আপ করে নিয়ে এসেছি বিকজ এখানে তো টাইম পাবো না। সো ওহো, আহ, আমরা যদি কেউ দেশের বাইরে কোনো প্রাইভেট ইকুইটি বা কোথাও কাজ করতে চাই, তাদের জন্য এই জিনিসটা খুব রেলেভেন্ট। ফর এক্সাম্পল দেখা যায় যে আমি যখন কোনো ফরেন কোম্পানির সাথে কথা বলি যে দে আর রিক্রুটিং অর দে রিচ আউট টু মি, তখন যেটা হয় যে একটা জিনিসকে ওরা অনেক বেশি প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে কত ফাস্ট তুমি ফাইন্যান্সিয়াল মডেল বানাইতে পারো। অ্যান্ড ফাইন্যান্সিয়াল মডেলের অ্যাকুরেসির সাথে সাথে দে অলসো সি যে কত স্পিড অ্যান্ড লাইন অফ থটে তুমি করতে পারতেছো। সো এই যে মডেলটা দেখতেছো, এই জিনিসটা বানানোর জন্য আমি সময় পাইছিলাম 90 মিনিটস। সো 90 মিনিটসে আই হ্যাড টু বিল্ড ইট ফ্রম স্ক্র্যাচ, অ্যাজাম্পশন টু রিটার্নস। সো এই জিনিসটা যেখানে হচ্ছে যে আমরা তো ভিয়েতফিনের কনসেপ্টটা হচ্ছে ইটস আ ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন ওয়েবসাইট। ওরা কি করে, মনে করো আমরা ক্রেডিট কার্ড নেই, আমরা ইন্স্যুরেন্স করি, রাইট? সো ভিয়েতনামে যত ক্রেডিট কার্ড আছে ওগুলা তুমি ওই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবা হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ান ফর ইউ। তোমার নিডস গুলা লিখলে তোমার অফার্স গুলা দিয়ে দিবে যে কোন জিনিসগুলো তুমি ইউজ করতে পারো, প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজেস, এই ধরনের কথাবার্তাও তোমাকে সার্ভিসগুলো প্রোভাইড করে। সো ভিয়েতফিন এর জন্য আমাদের কাছে 2017 থেকে 2023-এর ডেটা ছিল, এন্ড উই ডেভেলপড অ্যাজাম্পশনস। আমরা যখন স্টার্ট আপে কোনো ভ্যালুয়েশন করি, আমাদের কিছু অ্যাজাম্পশন দিয়ে আমাদের তো ভ্যালুয়েশন বিল্ড করতে হয়, রাইট? সো লাইক সেম থিং ফর প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি অর আদার প্রাইভেট লিমিটেড কোম্পানিজ দ্যাট আর নট স্টার্টআপস। সো আমরা যখন রেভিনিউ ড্রাইভার নিয়ে কাজ করি, উই ফিগার আউট যে আচ্ছা হোয়াট আর দ্য কাইন্ডস অফ রেভিনিউ ড্রাইভার্স উই হ্যাভ টু লুক অ্যাট অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস উই হ্যাভ টু বিল্ড। অ্যাজাম্পশন বিল্ড করার জন্য উই লুক অ্যাট মার্কেট ডেটা। আমরা ওই ইন্ডাস্ট্রির যারা পাবলিক লিমিটেড কোম্পানিজ আছে ওদের অ্যানুয়াল রিপোর্ট পড়ি, দেন উই ফিগার আউট দ্য অ্যাজাম্পশনস দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য সেম ওয়ে ইন মাই কোম্পানি কিংবা ডিসকাউন্টেড ম্যানারে। সো বেসড অন দ্যাট আমরা অ্যাজাম্পশনস ডেভেলপ করে থাকি, দেন আমরা 3 স্টেটমেন্ট মডেল বানাই। 3 স্টেটমেন্ট মডেল তো আই থিঙ্ক আমরা সবাই বিল্ড করেছি। সো এভাবে আমরা ইবিটটা নেট ইনকাম পর্যন্ত যাই। একটা স্টার্টআপসে যে ব্যালেন্স শিটের কাজগুলো আছে ওই কাজগুলো আমরা ডেভেলপ করি,
দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাই, দেন ডিসিএফ যেখানে আমি আজকে প্রেজেন্ট করতেছিলাম একটু আগে। সো আমরা যখন একটা স্টার্টআপের ভ্যালুয়েশন করি, বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় স্ট্রাগল হচ্ছে আমাদের তো প্রাইভেট কোম্পানি ডেটা নাই। সো আমি যদি একটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলি, জাস্ট ফর টিচিং এর সুবিধার জন্য, তোমাদের লার্নিং এর সুবিধার জন্য। সো যখন স্টার্টআপ গুলাকে গ্লোবাল লেভেলে ভ্যালুয়েশন করা হয়, ওরা দেখে যে ডিসিএফ মেথডে কি করা হচ্ছে, পাবলিক যে কম্পেয়ারেবল গুলো আছে ওই ক্ষেত্রে কি করা হচ্ছে ভ্যালুয়েশনটা, আর প্রাইভেট কম্পেয়ারেবল গুলো কি হচ্ছে। সো ডিসিএফ ভ্যালুয়েশনের ডিটেইলে তো কিছু যাচ্ছি না আমি। ডিসিএফ নিয়ে ডিটেইল কোনো কোশ্চেন আছে তোমাদের স্পেসিফিক যেটা আই ক্যান অ্যান্সার? বিকজ তোমরা তো এটা জিনিসটা এত পড়ছো, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট টু ডিসকাস। সো স্টার্টআপে ডিসিএফ রিলেটেড এনি কাইন্ড অফ কোশ্চেন ডু ইউ হ্যাভ, যেটা আমি তোমাকে অ্যান্সার করতে পারি, যেটা ইউ থিঙ্ক যে ইজ দিস ডিফারেন্ট ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি অর নট? ওকে, নাই আই গেস। তাহলে ইউ ক্যান সি যে এখানে আমরা যেটা করি, আমরা যখন পাবলিক লিমিটেড কোম্পানির, আচ্ছা নিচে ডেটা নেই, আমরা মার্কেট ক্যাপটা দেখি, এন্টারপ্রাইজ ভ্যালু দেখি, এলটিএমটা দেখি, দেন ওই সরি আর ইবিটাটা দেখি, রাইট? দিস ইজ হাউ আমরা যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যে মাল্টিপল বেস ভ্যালুয়েশনটা করে থাকি, উইথ দ্য সেম থিং। জাস্ট স্টার্টআপের ক্ষেত্রে একটাই ডিফারেন্স, একটা হচ্ছে আমরা পাবলিক কম্পারেবলস এর সাথে সাথে প্রাইভেট কম্পারেবলস গুলো দেখি। বিকজ ইফ ইউ লুক এট দ্য ডেটা, ইউল সি পাবলিক লিমিটেড কোম্পানির ডেটাগুলা মানে সাইজটা অনেক বেশি। ওদের এন্টারপ্রাইজ ভ্যালু আর আমাদের যে enterprise value, there is a significant reduction when we are talking about ourselves, maybe 3x 4x 6x difference. So এই জন্য we also consider আমাদের private limit company comparables গুলা। So that helps us to understand যে exactly what is happening if we explore the public market, if we also explore the private market. And that is also important for a startup to understand যে is it high time to explore IPO? Because sometimes আমরা যখন comparable analysis করি, তখন একটা ইন্ডিকেশন মাঝে মধ্যে আসে যে আই এম মেকিং আ লট অফ রেভিনিউ আর ইবিটটা, কিন্তু আমার ভ্যালুয়েশন অনেক কম, জাস্ট বিকজ আমার অ্যাক্সেস টু ক্যাপিটাল ইজ ভেরি লো, সো আমার বার্গেনিং পাওয়ারও ভেরি লো। সো যখন তুমি প্রাইভেট কম্পারেবল ভ্যালুয়েশন করবা, পাবলিক কম্পারেবল ভ্যালুয়েশন করবা, ইফ দ্যার ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স আর প্রাইভেট পাবলিক কম্পারেবল ইটস বেটার, দেন ইউ শুড স্টার্ট থিঙ্কিং যে আচ্ছা মেবি আই শুড এক্সপ্লোর আদার ক্যাপিটাল মানে রেইজিং মেথডস। আমার কি am I at the right size of going for IPO because I'm not getting the value I deserve as startup? So this kind of conversation we should be considering. আর মাল্টিপল বেস ভ্যালুয়েশন বা ডিসিএফ ভ্যালুয়েশনে স্পেসিফিক দেয়ার ইজ নো সেপারেট ম্যাথ, মানে যেই ম্যাথটা আমরা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য করি, উই ডু দ্য সেম থিং ফর স্টার্টআপস। অনলি প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ল্যাক অফ ডেটা, দ্যাটস ইট। অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য ডেটা, your first priority is still the DCF and the multiple base valuation. So that's how we do the valuation calculation for growth stage startups with DCF and comparable multiple based. এখানে কোনো কোশ্চেন আছে, আর আই শুড মুভ অন টু দ্য নেক্সট পার্ট? আমি একটু কনফিউজড এই এরিয়াতে, বিকজ আমি চিন্তা করছিলাম যে তোমাদের অ্যাকচুয়ালি নতুন কি পড়াবো, বিকজ এই জিনিসগুলো তোমরা কভার করছো এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইওর টাইম সেম জিনিস পড়ায়। কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি মুভ করবো? উই আর ভেরি ক্লোজ টু এন্ডিং। ধরে নিলাম কোশ্চেন নাই, ঠিক আছে। ফার্স্ট শিকাগো মেথড হচ্ছে একটু আগে যে ভ্যালুয়েশনটা দেখলা, ওইটাকেই আমরা 3 বার করি, বেস্ট কেস, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস। যে আমরা যে ক্যাশ ফ্লো প্রজেক্ট করতেছি, উই ডু সামটাইমস উইথ অপটিমিস্টিক প্রজেকশন, নর্মাল গ্রোথ রেট প্রজেকশন এন্ড ওয়ার্স্ট কেস প্রজেকশন। দেন উই ডু অ্যাসাইন ওয়েটেজ, দেন আমরা স্ট্যাটিস্টিক্যাল যে ওয়েটেজটা দেখে আমরা উই মেক ওভারঅল ভ্যালুয়েশন, যে ওয়েটেড সাম অফ ভ্যালুয়েশনটা কত। লাইক আমরা কিন্তু ওইখানে ওয়েটেড সাম অফ ভ্যালুয়েশন করেছি, বাট ওয়েটটা ছিল ডিসিএফ, প্রাইভেট কম্পারেবল, পাবলিক কম্পারেবল। First Chicago, strictly DCF, but done in 3 different ways. That's it. আমি ম্যাথটা লিখেছি, আমি স্লাইডটা, তখন তোমরা আরো আইডিয়া যাবা। সো দ্যাট ওয়াজ মাই রিসোর্স অ্যাড করে দিয়েছি। তোমরা যদি একটু বেশি জানতে চাও এই ব্যাপারগুলো নিয়ে, তোমরা ফান্ড রেজিং নিয়ে ভেঞ্চার ডিলস এন্ড দেয়ার ইজ আ বুক কল সিক্রেট অফ দ্য স্যান্ডেল রোডস, এই বইগুলো পড়তে পারো।
বিজনেস জানার জন্য 0 to 1 lean startup and hard thing about hard things. So a lot of my knowledge comes from reading books. আমি দেখা যাচ্ছে চেষ্টা করি এখনো সব করা। This has really helped me in my career. So তোমরা যদি বলো তোমার স্টার্টআপ ফান্ডরেজিং কিংবা ভ্যালুয়েশন হাউ স্টার্টআপস ওয়ার্ক, খুব ভালো একটা আইডিয়া পাবা। সাম অফ দ্য বেস্ট বুকস আই হ্যাভ রিড ইন মাই লাইফ। আর তোমরা যদি লার্নিং রিসোর্স চাও ওয়েবসাইটে, যে ভাই আমি যদি ফ্রি টাইমে একটু পড়তে চাই, একটু আন্ডারস্ট্যান্ডিং চাই, কি দেখতে পারি? There is a website called Occasionally Useful. এখানে ফাউন্ডারদের জন্য, স্টার্টআপ এক্সিকিউটিভ যারা ইন্টারেস্টেড, ভিসি হইতে চায়, ভিসিদের এক্সিস্টিং ভিসি, সবার জন্য প্রচুর টেমপ্লেট, প্রচুর পড়ার আর্টিকেল, প্রচুর নিউজ লেটার, লার্নিং ম্যাটেরিয়াল আছে। মানে আমি 1 বছর ধরে পড়তেছি, পড়ে শেষ করতে পারিনি। সো ইউ উইল গেট আ লট অফ থিংস ফ্রম দেয়ার। যখন কোনো কনফিউশন, যদি তোমাদের ইন্টারেস্ট হয়, পড়তে পারো। দেয়ার ইজ আ ওয়েবসাইট যেটা আমি খুব রিলিজিয়াসলি ফলো করি, ইটস কল্ড সিএফও সিক্রেটস। এটা উনি একজন মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানির সিএফও ছিলেন, মার্জার অ্যাকুইজিশনে কাজও করছেন। সো হি শেয়ারস হিজ এক্সপেরিয়েন্সেস, যে কিভাবে সে তার আর্লি স্টেজ স্টার্টআপে ফান্ড রেজ করতেন, কখনো উনি এখন কিভাবে ইনভেস্টর হয়ে মার্জার অ্যাকুইজিশন ম্যানেজ করেন, ফান্ড রেজ ম্যানেজ করেন, ভ্যালুয়েশন, কিভাবে ফাইন্যান্স টিম বিল্ড করতে হয়, একটা ফাইন্যান্স টিমে স্টার্টআপে ঢুকতে হলে কিভাবে ক্যারিয়ারে নিজেকে বিল্ড করতে হয়, এই জিনিসগুলা খুব সুন্দর করে লেখা আছে, লাইক আ লট অফ রিসোর্সেস। And there is one last thing আমি অ্যাড করে রাখছি, it's called Lessons by Molly G. Molly Graham is ex-Facebook exec. She was one of the top management employees. So she doesn't talk finance, but she talks a lot about career, life management, career management, সবকিছু নিয়ে। But I feel like যে আমার ফার্স্টে হয়তো এটার সাথে রেলেভেন্ট না, বাট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড বিকজ ওয়েন ইউ স্টার্ট আ ক্যারিয়ার, তোমার লাইফ আর ক্যারিয়ার অনেক ইন্টারমিংলিং হয়ে যাবে। লাইক আমাদের এখন লাইফে একটা সেপারেশন আছে, পড়ালেখা করি, কাজ করি, বাট once you are really into the game, you won't have much personal life. So how you manage that, how you manage your anxiety, I just wanted to share because আমার ইউনিভার্সিটি লাইফে কেউ বলে নাই যে things are so tough. So if you prepare early, I think you will be better at managing your life and everything. So that's it. I think I'm done with my presentation. So thank you so much. I hope সবাই ঘুমায় যাবো নাই. So that was all. থ্যাংক ইউ ভাইয়া। Welcome, Bhaiya. থ্যাংক ইউ ভাইয়া। Thank you so much, Bhaiya. Welcome. ভাইয়া আসসালামু আলাইকুম। Walaikum assalam, Bhaiya. থ্যাংক ইউ ভাইয়া। Thank you, Apu. আনিস স্যার কি আছেন? হ্যাঁ, স্যার আছেন। আচ্ছা, আমরা চ্যাট বক্সে কিছু কোশ্চেন রিসিভ করেছি, এগুলোকে রেসপন্ড করা হয়েছে? জি স্যার, 2টা কোশ্চেন ছিল, রান রেট আর স্কোর কার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। কারো কোনো কোশ্চেন কি আছে? লাস্ট মোমেন্টে আই হ্যাভ টাইম, সো আই ক্যান অ্যান্সার ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন। ইফ নন ফাইন্যান্স, ইফ ইউ হ্যাভ এনি ক্যারিয়ার কোশ্চেন, এনিথিং, আই এম হ্যাপি টু অ্যান্সার। তোমরা তো থার্ড ইয়ার না, এখন ক্যারিয়ার কোশ্চেন থাকার কথা না, বাট ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট আফটার ক্লাস। And is it easy to get private entity data? No, it's not. Like most of the things in life, it's very hard. But if you keep pushing, they give in and give you a key. Yeah. It's a lot about access, বুঝছো? Like আমরা, I think BBA তে we don't learn about it much. A lot of it comes from network. So you need to meet a lot of people. Like আমি আমার ফার্স্ট ইয়ার থেকে I used to meet a lot of people. আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আনিস স্যার জানে, but I used to have a lot of networking and stuff. So now I know a lot of CFOs. So if I call them and if I annoy them, ওরা আমারে না দিয়ে যায় না basically. I'm that annoying junior to them. So if you build that network over the years, it comes to help. ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা কমন কোশ্চেন যেটা হয়তো বা স্টুডেন্টরা বলতে চাইছে, সেটা হচ্ছে এক্সামে কি থাকবে? আচ্ছা, আমি তো অনেক ইজি কোশ্চেন করবো, কোনো সমস্যা নাই। আই ক্যান আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টদের পেইন। সো আমি একটা ম্যাথ দিয়ে দিব, দেয়ার উইল বি ম্যাথ অফকোর্স, বাট সামথিং তোমরা যেটা খাতাতেই করতে পারো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তোমার তো এক্সেল শিটে করা যায় না। অ্যান্ড দেয়ার উইল বি সাম কোয়েশ্চেন্স, বাট এমন কিছু দিব না। হোয়াট আই হ্যাভ টট, এগুলোর মধ্যে থেকে কিছু দিব। আই এম নট এক্সপেক্টিং যে তোমাকে একটা র্যান্ডম ফেসবুক কেস দিয়ে বলবো যে সলভ ইট। সো আই উইল এনশিওর যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড তোমাদের লাইফে অনেক প্রেশার, এফএসসি ভিসা, টাফ কোর্স, আরো ইম্পর্টেন্ট কোর্সেস আছে। So don't worry, I will try to be a good teacher. No worries about that. I hope it's okay, Anis sir. আমি বলে রাখলাম আর কি। আচ্ছা, আমরা হচ্ছে টার্ম পেপারের পারপাসে একটা ইকুইটি ভ্যালুয়েশন রিপোর্টে কাজ করছি। So আমরা হয়তো আপনাদের সময় 21-22 ব্যাচে এটা এন্টায়ারলি দিতে পারি নাই। হুম।
আর পরবর্তীতে আমরা স্টুডেন্ট যেটা করছে একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা ইকুইটি সেলস অ্যানালিস্টরা যে ইকুইটি ভ্যালুয়েশন রিপোর্ট সেল করে হুম এরকম একটা ড্রাফট তৈরি করছে। হুম অবশ্যই স্কেচ থেকে করছে। সো এখানে আমরা কিছু প্রবলেম ফেস করি। প্রবলেম ফেস বলতে ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রি এক্সপোজার কম থাকার কারণে যেহেতু হুম আমাদের একাডেমিক এক্সপোজার বেশি সেটা হচ্ছে কাইন্ড অফ সে আপনি 10 মিনিট স্কুলের ভ্যালুয়েশন আপনাকে করতে হয়েছে হুম টু শো ইট টু দ্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সো ওই ক্ষেত্রে আপনি 10 মিনিট স্কুলের ফিউচার রেভিনিউটা কিভাবে দেখেছেন? মানে এটা আচ্ছা আপনি কিভাবে প্রজেক্ট করেছেন? আমি যদি স্ক্র্যাচ থেকে বলতে বলি মানে আপনি হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন একটু যদি লেখালেখি প্রয়োজন হয়। আই এম ভেরি ব্যাড উইথ জুম বেসিক্যালি আমি এক্স্যাক্টলি শিওর না। আচ্ছা আমি জাস্ট মুখে বলতে থাকি, যদি কোনো কোশ্চেন থাকে follow up তো আপনারা করবেন। মানে রেভিনিউ ফরকাস্টের জায়গাটা হচ্ছে একটা ভেরি চ্যালেঞ্জিং পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হুম এটা আপনারা কিভাবে চিন্তা করেন? যেহেতু কোম্পানি নিজেও হয়তো জানে না যে আমি নেক্সট ইয়ারে কেমন হুম ইনভেস্ট করতে পারি। বাট আমাকে আন্ডারস্টুড। যখন ভেঞ্চার ক্যাপিটালিস্টকে বলতে হয় বা আমার ফান্ড যারা প্রোভাইড করবে তাদেরকে বলতে হয়, হুম সেই ব্যাপারটা আমি কিভাবে রিয়ালিস্টিক ওয়েতে চিন্তা করতে পারি? ভেরি গুড কোয়েশ্চেন স্যার। আমি একটা কাজ করেছিলাম, আমি এটা ঢোকার আগে আমি একটা ফাইন্যান্সিয়াল মডেল আমি দেখতেছিলাম আমার 10 এর গুলা। সো আমি একটা ডেটা অলরেডি সরায় একটা ডামি বানায় রাখছি, আই উইল শো ইউ, অথবা আমি ক্লাসের পরে শেয়ারও করে দিব যে আমরা কিভাবে রেভিনিউ ড্রাইভার কস্ট ড্রাইভার শুরু করি। বাট লেট মি স্টার্ট, আমি কিভাবে আমরা করে থাকি। সো যখন আমরা ফার্স্ট ফাইন্যান্সিয়াল মডেলটা যখন বিল্ড করি, সেটা হচ্ছে 2022-এর শুরুর দিকে। সো উই আর ইন কনভারসেশন উইথ সাম ভিসিস, রাইট? সো হোয়াট ডু দে এক্সপেক্ট যে তোমাদের ভ্যালুয়েশনের ডিসিএফ মেথডোলজি হাউ ইউ আর ডিরাইভিং। সো স্টার্টআপসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইটস লেস অ্যাবাউট নাম্বারস, মোর অ্যাবাউট ন্যারেটিভস। যে উই ট্রাই টু পুশ আ সার্টেন ন্যারেটিভ অন দেম, যে আমরা কি বলতে চাচ্ছি। সো টু আ গ্রেট এক্সটেন্ট একটা স্টার্টআপের ডিসিএফ ভ্যালুয়েশনটা বানানোর আমার পারপাসটা কি? When I am an investor, আমার purpose is to get a objective picture. But when I'm representing a startup, as finance said, my purpose is to maximize the valuation so that আমি নেগোসিয়েশনটা ইজিয়ার ওয়েতে কাজ করি। সো ওই জায়গাটায় আমরা যেটা করি, উই ট্রাই টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা অ্যান্ড আমাদের যে ইনোভেশন প্রজেক্টস বা ফিউচার প্ল্যানগুলো আছে ওইটা থেকে এক্সপেক্টেড রেভিনিউগুলো আমরা ফার্স্টে লার্জলি ব্লক করি। আমি যদি 10 মিনিট স্কুলের কনটেক্সট দিই, 2022-এ আমরা যখন আমাদের রেভিনিউ প্রজেকশনটা স্টার্ট করলাম, we had some key projects. One was online batch for academic classes. That is class 6 to 10 অনলাইন রিলেটেড যে একাডেমিক কোচিংটা আছে ওইটা আমরা কান্ট্রি ওয়াইড লঞ্চ করব। দ্যাট ইজ গোয়িং টু বি ওয়ান অফ আওয়ার কি রেভিনিউ ড্রাইভার্স। ওইটা থেকে আমাদের এক্সপেক্টেড রেভিনিউ মার্কেট সাইজ দিয়ে আমরা একটা ক্যালকুলেশন করে বের করি। দেন আমাদের ওয়ান অফ দ্য ড্রাইভার্স ছিল অফলাইন মার্কেট, যে আমরা আই ডোন্ট নো আপনারা হয়তো দেখেছেন যে আমরা অফলাইন এক্সপ্লোর করতেছি। সো দ্যাট পিরিয়ডে উই ফিগার্ড আউট, উই স্যাট ডাউন উইথ ব্রিটিশ কাউন্সিল যে আইএলটিএস এর মার্কেট সাইজটা কেমন, প্রিভিয়াস হিস্টোরিক্যাল ট্রেন্ডে আপনার এই বিজনেসগুলোর রেভিনিউ ট্রেন্ডটা কেমন, বিকজ ব্রিটিশ কাউন্সিল হ্যাজ অল দ্য ডেটা। সো দে শেয়ার যতটুকু আর কি কনফিডেন্সিয়াল না অতটুকু। সো উই বেসড অন ভ্যারিয়েবলস গুলা দিয়ে উই প্রজেক্টেড দ্য রেভিনিউ। আমরা যদি লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স 7 ইয়ার্সে যদি দেখতাম যে ঢাকা কান্ট্রি ওয়াইড কেমন রেভিনিউ, দেন আমরা সেন্ট্রালাইজড অন ঢাকা অ্যান্ড চিটাগাং রিজিয়ন, বিকজ আমাদের এক্সপ্যানশন প্ল্যানের সঙ্গে যেসব রিজিয়নগুলো যাচ্ছিল, দেন ওইটা ওয়াইজ আমরা 10 স্কুলের ব্রাঞ্চ ওয়াইজ ক্যাপাসিটিতে মাল্টিপ্লাই করে উই ফিগার আউট দ্য রেভিনিউ ড্রাইভার্স। সো দ্যাট ইজ হাউ আমরা আস্তে আস্তে কিছু ফার্স্টে ডিসাইড করি যখন রেভিনিউ, উই ডিসাইড আমরা কই হিট করতে চাই, দেন উই টেক আ ব্যাক সিট। হোয়াট আর দ্য কি 3 or 4 রেভিনিউ ড্রাইভার্স দ্যাট উইল ইম্প্যাক্ট আমার এই ক্যালকুলেশনটা। ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য এরিয়া ইজ মার্কেট সাইজের কত পার্সেন্ট স্টুডেন্টকে উই প্ল্যান টু রিচ, দ্যাট ইজ ওয়ান অফ মাই কি রেভিনিউ ড্রাইভার। অ্যানাদার কি রেভিনিউ ড্রাইভার ইজ আমি নেক্সট 3 ইয়ার্সে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আমার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার কেমন হইতে পারে, হুইচ ইজ আমার প্রাইজিং স্ট্র্যাটেজি। নেক্সট 5 ইয়ার্সের প্রাইজিং স্ট্র্যাটেজি কেমন। সো এইভাবে ধরে ধরে আমরা 3-4টা ক্রাইটেরিয়াকে 5 বছরের জন্য প্রজেক্ট করতাম। দেন উইজ টু মাল্টিপ্লাই অ্যান্ড ফিগার আউট যে ক্যাশ ফ্লো অ্যান্ড রেভিনিউ কিভাবে আসবে, অ্যান্ড উইজ টু ডু দ্য সেম থিং ফর আমার কস্ট এরিয়া। সো আমি একটা কাজ করবো, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, যাতে তোমরা সবাই রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাও। আমরা যে ফাইন্যান্সিয়াল মডেলটা ওইটার মেইন নাম্বারগুলো সরাই কিছু ডামি নাম্বার দিয়ে দিব, বাট যে অ্যাজামশন, যে ফিলোসফি, কোন ক্রাইটেরিয়া দিয়ে কাজ করেছি ওইগুলো আমি সবার সঙ্গে শেয়ার করতে হবে, বিকজ দ্যাট ইজ নট কনফিডেন্সিয়াল ডেটা। সো আই থিঙ্ক দ্যাট উইল গিভ ইউ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের থট প্রসেসটা কিভাবে হয়। আমার অ্যান্সারটা কি একটু বেশি এদিক ওদিক চলে গেল নাকি একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা পেয়েছি আমরা?
হ্যাঁ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা পেয়েছি। আচ্ছা। আরেকটা আমার কোশ্চেন ছিল, যেমন আমরা যে আমাদের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আমরা কাজ করতেছি, ওকে। তো ওখানে স্যার আমাদের একটা প্রজেক্টেড দিয়েছিল, যে রিপোর্টে দেখা যাচ্ছে 16% করে গ্রোথ 2030 সাল পর্যন্ত। বাট আমাদের রিসেন্ট ডাটা শো করতেছে যে কোম্পানিগুলো আপনার যে কস্ট ড্রাইভার গুলো বেড়ে গেছে প্রচুর, যে কস্ট রাইট। অফ অন্যান্য কস্ট গুলো বেড়ে যাওয়ার কারণে ওরা প্রফিট অতটা আর্ন করতে পারে নাই। তো আমি সেক্ষেত্রে কি sorry, আমরা note যে করা হয়েছে। প্রজেক্টেড গ্রোথটা নেবো, নাকি একটু কমায় ধরবো আমরা গ্রোথটা রেভিনিউ সিলেক্ট করার ক্ষেত্রে? আমাকে একটু বলতে পারো যে প্রজেক্টেড গ্রোথটা কই পাইছো, মানে এটা কি অ্যানুয়াল রিপোর্ট? এটা স্যার আইডিএলসি ফাইন্যান্স থেকে ওনারা দিয়েছিল, স্যার শেয়ার করছিল, ওইখানে প্রজেক্টেড ছিল 2030 সাল পর্যন্ত 16% করে আমাদের গ্রোথ হবে আর কি, মানে হাই গ্রোথ রেট দেখাইছিল প্রচুর। বুঝতে পেরেছি। সো জেনারেলি যখন আমরা ইনভেস্টর সাইডে আমাদের গোল থাকে, ইফ দেয়ার ইজ আ বর্ডার বিটুইন অপটিমিজম অ্যান্ড পেসিমিজম, উই লিন টুয়ার্ড পেসিমিজম। আমরা যখন কোম্পানি অর ফাউন্ডার্স, উই লিন টুয়ার্ড অপটিমিজম। So when we are doing a valuation as the head of finance or CFO of that company, our projections slightly lean toward optimism. যে আচ্ছা, will do this based on this data. বাট তুমি যখন একটা ইনভেস্টর হিসেবে ইকুইটি ভ্যালুয়েশনটা করতেছো, মাই সাজেশন উড বি ফোকাস অন যে একটু টেকিং এভরিথিং উইথ আ গ্রেইন অফ সল্ট। যে 16% যদি একটা রিপোর্ট বলতেছে, হোয়াট আর দ্য আদার 3 রিপোর্টস আর সেইং। এখন তুমি দেখবা যে আমাদের জাস্ট ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রি না, স্পেসিফিক কোম্পানি না, ওভারঅল ইকোনমির গ্রোথ ট্রেন্ড একটু স্লোয়িং ডাউন, রাইট? সো ফোকাস ফ্রম দ্যাট পার্সপেক্টিভ যে আচ্ছা, মেবি ইটস টাইম টু গো ফর আরেকটু পেসিমিস্টিক পিকচারের জন্য। সো ট্রাই টু রিড মোর রিপোর্ট টু ভ্যালিডেট তোমার পার্সপেক্টিভটা কি হওয়া উচিত। সো 16% আমি জানি না, ফার্মাসি ইন্ডাস্ট্রি নিয়ে আমার নলেজ খুবই কম, বাট লিন টুয়ার্ড পেসিমিজম। যেহেতু তুমি যখন অ্যাজ আ ইনভেস্টর ইকুইটি ভ্যালুয়েশন করতেছো, তোমার রোলটা তো ইনভেস্টর সাইডেই, রাইট? তুমি যখন রিপোর্টটা বানাচ্ছ, ইফ আই এম নট রং। জি স্যার, আমরা ইনভেস্টর সাইড। থ্যাংক ইউ ম্যাম। ওকে, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, আমি এটা বন্ধ করে দেই। সাকিব মনে হয় আগে কোশ্চেনটা করেছেন, আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি আমার রেসপন্সটা ওখানে। আপনি যেটা মনে করছেন যে রেভিনিউ 16% এ গ্রোথ প্রজেক্টেড, এটা প্লাস মাইনাস হয়তো অন্যান্য জায়গায় এরকম আশেপাশে নাম্বার পাবেন। বাট আপনার যেটা কনসার্ন যে কস্ট বেড়ে যাওয়ার কারণে কি এটা কিছুটা স্লো ডাউন হয়ে যেতে পারে কিনা। সো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ভেরি কম্পিটিটিভ বাংলাদেশে। সো এখানে সাধারণত যেটা হয় না সেটা হচ্ছে রেভিনিউ ড্রাইভার হচ্ছে প্রাইস এন্ড কোয়ান্টিটি। সো প্রাইসকে খুব বেশি এফেক্ট করা হয় না, প্রাইসটাকে অ্যাজ ইট ইজ রাখা হয়। আর মূলত 16% এফেক্ট করবে হচ্ছে কোয়ান্টিটিকে। সো কোয়ান্টিটি উইল টেক দ্য 16% গ্রোথ। সো ম্যাটার হচ্ছে কস্টের যে স্পাইরাল বা গ্লোবালি যে ইনফ্লেশনারি একটা এনভায়রনমেন্ট, সেটার কারণে যে এফেক্টটা, সেটা অটোমেটিক্যালি আমার কস্টের পার্সেন্টেজ বাড়িয়ে দেবে। সো এটার কারণে রেভিনিউ এফেক্টেড হবে না, এটার কারণে এফেক্টেড হবে কস্ট। সো এটা অটোমেটিক্যালি প্রফিট অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে আমাকে কস্ট বাড়ার কারণে রেভিনিউকে ডাউনসাইজ করার প্রয়োজন নাই। সো এটা কস্টের মধ্যে রিফ্লেকশনটা হবে। সো আপনি যেটা চিন্তা করতে পারেন, আপনি হয়তো সিএফএ কন্টেন্টস গুলোতে দেখবেন যে আমি যখন আমরা একটা প্রবলেম মনে হয় দেখিয়েছিলাম যে আমার গ্রস মার্জিন কিভাবে আমরা কত পার্সেন্ট চেঞ্জ করতে হবে টু কিপ দ্য প্রফিট ইনটেক্ট। যে আমার 10% যখন প্রাইস বাড়ছে তখন আমাকে কস্ট অফ গুডস সোল্ড কত বাড়াতে হবে টু কিপ দ্য সেম গ্রস প্রফিট মার্জিন। সো ওখানে একটা নন লিনিয়ার রিলেশন আছে, ওটা একটু খেয়াল করবেন। জি স্যার। আচ্ছা, এনিথিং এলস আপনার সৌমিক থেকে জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের টেন্টেটিভ প্রেজেন্টেশন অফ দ্য টার্ম পেপার এটা 20th জুন অথবা ওই সপ্তাহে 20th জুনের পরে। সো আমি সৌমিককে এখানে ইনভাইট করছি যে সৌমিক যদি পসিবল হয় আমাদেরকে একদিন বা যদি স্পেস থাকে আরেকদিন আমাদের স্টুডেন্ট প্রেজেন্টেশন একটু থাকার জন্য, সো দে ক্যান টেক এ গুড ফিডব্যাক ফ্রম ইউ। মানে আপনার টাইমে আপনি থাকবেন, বাট অন্তত কয়েকটা টিমও যদি আপনার কাছ থেকে ফিডব্যাক পাই, সেটা হয়তো তাদের জন্য একটা পজিটিভ সাইড হবে। কারণ আমাদের ওদের যারা সিনিয়র ব্যাচ, ওরা হচ্ছে সিএফএ রিসার্চ চ্যালেঞ্জ কম্পিটিশনে আপনার সাউথ এশিয়া রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে আসছে। দে আর ভেরি ক্লোজ টু মি, ওদের সাথে কথা হচ্ছিল। তো তাদের যে 27th এর জন্য আমাদের যে এক্সপেকটেশন সেটা হয়তো এর চেয়ে বেশি। সো আমরা চাই যে তারা যেন একটু বেশি বেটার প্রিপেয়ার্ড হোক।
সো আমরা আপনার সাথে কথা বলে নিব। আমাদের টেন্টেটিভ টাইম হচ্ছে 20th জুন এন্ড লেটার, এই কয়েকদিনের মধ্যে আমাদের প্রেজেন্টেশনটা হবে। হুম, সো তারা যে কাজটা করেছে ওখানে যদি আপনার আপনি তো ইউজুয়ালি কম্পিটিশনে পার্টিসিপেট করেন অ্যাজ এ জাজ হুম, নাওয়াডেজ। সো সেই বেসিসে আপনি একটু যদি আমাদেরকে ফিডব্যাক দিতেন, সো সেটা আমরা আপনাকে জানাবো যদি স্পেস পাওয়া যায় আরকি। শিওর থিং স্যার, আমি আপনার ঠিক সাথে পরে আছে? কথা বলবো না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। So thank you very much, Shomik, থ্যাংক for ইউ inviting, for accepting our invitation to attend the session and run the